তাহলে শুরু করছি। মোটামুটি বুঝতে পারবেন। আচ্ছা, আমরা আজকে যে বিষয়গুলা দেখব, মানে আমরা পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটার বেসিক্স দেখব। তো এটার বেসিক্যালি এগুলা অ্যাকচুয়ালি আমরা যেটা থেকে অরিজিনালি পাই। আপনি করবেন কি, যখনই মেশিন লার্নিং এর যে কোনো কিছু শিখতে যাবেন, এরকম সার্চ দেবেন, ধরেন পাইথন ডকুমেন্টেশন। তাহলে দেখবেন এই যে পাইথনের সব ডকুমেন্টেশন আসতে থাকবে। অ্যাকচুয়ালি এগুলো বেসিক, আমরা এগুলা থেকে সবকিছু শিখি আর কি। তো এখন এই যে পাইথন টিউটোরিয়াল যেটা, এটাতে মোটামুটি কম বেশি সবই আছে। ধরেন নাম্বারস কি, তারপর টেক্সট কি, লিস্ট কি, তো ইফ স্টেটমেন্ট কি, ফর স্টেটমেন্ট কি, এই জিনিসগুলো বেটার হবে এই জায়গা থেকে দেখলে। তো আমি এটা লিংক আপনাদেরকে জুম মিটিং এ দিয়ে দিচ্ছি, আপনারা এটা সেভ করে রাখবেন। এইগুলো শেখার মেইন সোর্স। বাট এটা প্রথমে দেখতে গেলে আপনার হয়তো অনেকের একটু কঠিন লাগতে পারে, কিন্তু বিষয় এই জিনিসটা ওরা খুব সহজ ভাষায় এখানে সব দিয়ে দিচ্ছে। তারপর মজার ব্যাপার ওরা প্রত্যেকটা জিনিস শেখানোর সাথে সাথে ওরা এক্সাম্পল দিয়ে দিয়েছে। যেমন ধরেন নাম্বারস, পাইথনের নাম্বারস কিভাবে হ্যান্ডেল করে, একদম বেসিক থেকে ওরা শিখিয়ে দিয়েছে। তারপর আমরা একটু পরে বিভিন্ন ডেটা টাইপ দেখব, ওইখানে ফ্লোট দেখব। ফ্লোট মানে 5.66666, অনেকগুলি 6 7, এই টাইপের যে নাম্বার গুলো আছে, ওইগুলাকে ফ্লোট বলে আসলে। তো দেখেন এইখানে জিনিসগুলো দিয়েছে। তারপর এই যে 17 কে ডাবল স্ল্যাশ দিয়ে আপনি যখন 3 লিখবেন পাইথনে, তখন এটা ফ্লোর ডিভিশন বলা হয়। মানে ফ্লোর ডিভিশন মানে 17/3, এটা তো নর্মাল ডিভিশন। এখন নর্মাল ডিভিশন আর ফ্লোর ডিভিশনের ডিফারেন্স কি? নর্মাল ডিভিশনে আপনাকে একদম অ্যাকুরেট রেজাল্ট দেবে, মানে আপনি ক্যালকুলেটরে 17 কে 3 দিয়ে ডিভাইড করলে এইটাই পাবেন। আর ফ্লোর ডিভিশন মানে আপনি 17 কে 3 দিয়ে ডিভাইড করলে আপনি ভাগফল কি পাবেন? ভাগফল পাবেন 5। আর ভাগশেষ কত পাবেন? ভাগশেষ পাবেন 2। আচ্ছা, জাস্ট আ মিনিট, আমি বিষয়টা হোয়াইট বোর্ডে দেখ। আশা করি আপনারা সবাই হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইখানে বিষয়টা 17 কে আমরা যদি 3 দিয়ে ডিভাইড করি, এখন ধরেন 3 5 15, তারপর 2, এরপর যে আমরা ডেসিমাল দিয়ে একটা জিরো নেই, 3 6 18, আবার 2, এরকম মানে কনসিকুয়েন্টলি বারবার আসতে থাকবে।
আর এটা এরকম 6 6 6 6 6 6, এখন লাস্টে সিক্সটাকে 7 দিয়ে আপনি টার্মিনেট করতে পারেন, রেকারিং যে বারবার যে সিক্স আসছে। তো এখন বিষয় হচ্ছে, আপনি যখন নর্মাল ডিভিশন করবেন, ডিভিশনটা তো এরকম হবে তাই তো, কিন্তু ফ্লোর ডিভিশন আপনি যখন করবেন, মানে 17, আপনি যখন পাইথনে 17 / 3 না লিখে পাইথনে 17 /3 এই টাইপের কোনো অপারেশন দেখবেন, তখনই বুঝবেন যে এটা ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন। এখন ফ্লোর ডিভিশন জিনিসটা কি, এটা যদি আমরা ইন প্র্যাকটিসে দেখি, 17কে আমি যদি 3 দিয়ে ডিভাইড করি, তাহলে এটা কত আসে? 3 5 * 15। তো রিমাইন্ডার থেকে 2, মানে ভাগ, এটাকে বলে ভাগফল আর এটাকে বলে ভাগশেষ। তো এই ফ্লোর ডিভিশনের পাইথনের আউটপুটে আপনাকে শুধু ভাগফলটাই দিবে, এর ভাগশেষ যেটা, এটাকে ইগনোর করবে। তো আমাদের কোনো অ্যাপ্লিকেশনে আমাদের যদি ভাগশেষটা আননেসেসারি মনে হয়, ওই ক্ষেত্রে আমরা ফ্লোর ডিভিশনটা নিব। মানে এটা হচ্ছে আপনার ইউজ কেস বা ব্যবহারের উপর ডিপেন্ড করবে, মানে আপনি কিভাবে দেখাবেন। তো এইখানে পাশে কিন্তু এই যে এটাকে পাইথনে কমেন্ট বলে, আপনি যখনই, এটা তো হচ্ছে মেইন কোড, তো পাইথন আমরা একটু পরে এক্সিকিউট করব, আপনি দেখবেন মেইন কোড গুলাই শুধু রান হবে। এই হ্যাশ দিয়ে আমি যেই জিনিসটা লিখবো, ওইটা কোডে রান হয় না। তো এই টাইপের হ্যাশ দিয়ে আমি হচ্ছে কোডের যে ডেসক্রিপশন লিখতেছি, এটাকে বলে কমেন্টিং ইন পাইথন। মানে আপনি পাইথন ল্যাঙ্গুয়েজে কমেন্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ। এটার কারণটা কি? ফর এক্সাম্পল ধরেন, আমি এই কোড গুলার হচ্ছে অনেকগুলা দেখছি প্রায় হচ্ছে ধরেন 2 3 বছর পর, মানে আমি 2 3 বছর আগে করেছিলাম। এখন আমি যদি এইখানে হচ্ছে ডিটেল ডেসক্রিপশন না লিখি, আর এইখানে হ্যাশ দিয়ে যদি কমেন্ট না করি, তাহলে 2 3 বছর পর হঠাৎ করে আমার পক্ষে রেকগনাইজ করা টাফ যে স্যাম্পলিং রেট 1000 অ্যাকচুয়ালি বিষয়টা কি, বা হচ্ছে টাইম ফ্রম 0 to 5 সেকেন্ড এটা কি জিনিস ছিল, লাইন স্পেস কি ছিল। মানে এই জিনিসগুলো আমি কিছুই বুঝতে পারবো না। এই জন্য একজন ভালো প্রোগ্রামার বা ডেভেলপার বা কোডারের একটা বৈশিষ্ট্য হলো, সে খুব সুন্দরভাবে কমেন্ট করতে পারে, মানে তার কোডের ব্যাপারে, মানে কোডের ডেসক্রিপশন দিতে পারে বা কমেন্ট করতে পারে। এই কমেন্ট করাটা এফেক্টিভলি আরো এই জন্য গুরুত্বপূর্ণ। ধরেন আপনি হচ্ছে কোনো প্রজেক্টে কাজ করতে গেলেন, তো ধরেন কোন একটা কোম্পানিতে আপনি এআই এর কাজ করতে গেলেন। এখন ধরেন কোনো আহ, কারণে আপনি 1.5 বছর কাজ করার পর আপনার নিউ একটা সেকশনে আপনাকে দরকার হচ্ছে কোম্পানিটার। এখন আপনার এই কোড গুলা কারো কাছে হ্যান্ড ওভার করে দিয়ে যেতে হবে, ওরা নতুন এমপ্লয়ি নিচ্ছে, ধরেন আমাকেই নিচ্ছে। তো আমি হঠাৎ করে গিয়ে আপনি যদি আমাকে কোড দিয়ে দেন, এইসব কমেন্ট ছাড়া, ধরেন কোনো কমেন্টও নেই, কোনো ডেসক্রিপশনও নেই, তাহলে আমার পক্ষে নিয়ারলি ইম্পসিবল হবে। মানে আপনাকে বারবার নক করতে হবে, এটা প্রতিদিন, প্রতিক্ষণে। তো এইসব থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা হচ্ছে কোডে কমেন্ট করি, যাতে আমার পরে কাউকে হ্যান্ড ওভার করে দেয়া যায় এই কোডগুলো। বা ধরেন অনেক সময় আমরা হচ্ছে একটা টিমে 4 5 জন কাজ করি, বা 40 50 জনও কাজ করে, তখন এরকম কমেন্ট করা থাকলে সবাই একটা সার্টেন ডিরেকশনে অ্যালাইন থাকে, যে এই কোডের বিষয়টা এরকম বোঝানো হচ্ছে, মানে অত বেশি কাউকে বোঝানো লাগে না। তো আমরা হচ্ছে পাইথনে যখন এরকম কোড লিখি, এইগুলো হচ্ছে রান হয় ফাইনালি, মানে এই জিনিসগুলো রান হয়। হ্যাশ দিয়ে আমরা যা যা লিখি, এটা দেখেন গ্রিন কালার হয়ে রয়েছে, মানে গ্রিনিশ একটা কালার। তার মানে এগুলো হচ্ছে, এই জিনিসগুলো রান হবে না। আমি কোনো কারণে যদি হ্যাশটা উঠে দিই, আচ্ছা এখানে একটু হ্যাং করছে। আচ্ছা আমি এই করে যাই, এই যে এইখানে যদি
হ্যাশটা উঠাই দেই, তাহলে আপনারা কি দেখছেন যে এইটাও হচ্ছে অন্যান্য গুলার মতো কালো হয়ে ব্ল্যাক গেছে। কালার হয়ে রয়েছে? জি জি, হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক হ্যাঁ। রোজ। আবার হচ্ছে হ্যাশ দিই, সাথে সাথে গ্রিন। দেখেন এটা গ্রিন কালার গ্রিন। হয়েছে। তো এটা দেখে বুঝবেন যে এটা কমেন্ট। আর এরকম ব্ল্যাক কালার যেগুলো ওইগুলো হচ্ছে কোড। আর হচ্ছে এই যে ইম্পোর্ট ফ্রম, ইম্পোর্ট, এইগুলা হচ্ছে পিঙ্ক কালারে থাকে। তো এইগুলা বুঝে আপনি কোন একটা জায়গা থেকে, কোন একটা লাইব্রেরি থেকে এটা ইম্পোর্ট করতেছেন। তো এটা মানে কি ইম্পোর্ট পান্ডাস। তো এক কাজ করি, আমরা হচ্ছে পান্ডাস ডকুমেন্টেশন দিই। মানে আপনার যেটাই শেখা লাগবে মেশিন লার্নিং এর, সাথে সাথে এটার ডকুমেন্টেশন সার্চ দিবেন। মানে তো এই এটাতে হচ্ছে পান্ডাস কি লাইব্রেরি ফাংশনের একটা এক্স্যাক্টলি ধাপ? এক্স্যাক্টলি পান্ডাস হচ্ছে পাইথনের একটা লাইব্রেরি ফাংশন। এই যে দেখেন পান্ডাসের এখানে হচ্ছে লাইব্রেরি দেখা যাচ্ছে, গেটিং স্টার্টেড এন্ড গাইডস, ওয়ার্কিং উইথ কোন্ডা, যাই হোক, এই যে স্ট্রেট টু টিউটোরিয়াল, মানে এইগুলাই হচ্ছে মেইন সোর্স। মানে এই যে ইম্পোর্ট পান্ডাস এট পিডি, আপনি কি খেয়াল করছেন যে আমার কোডেও ইম্পোর্ট পান্ডাস এট হ্যাঁ, পিডি লেখা? এসপিডি। রাইট। আমি এটা পাইছি থেকে, বা ইম্পোর্ট নাম পাইয়া জানপি, কারণ ওরা বলে দিছে যে দেখো আমরা এরকম পান্ডাস নামে পাই ডাটা মানে হচ্ছে পাইথনের ডেটা ডট অর্গ, মানে পাইথনের যে ডেটা আছে ওইটার থেকে পান্ডাস লাইব্রেরিটা নেওয়া হয়েছে। বুঝে গেছে? জি। তো পাইথনের হচ্ছে এটা বিল্ট ইন লাইব্রেরি। তো এইখানে হচ্ছে সব জিনিসগুলো অটোমেটিক আছে। মানে ইম্পোর্ট পান্ডাস এট পিটি। তো পান্ডাস ডাটা টেবল রিপ্রেজেন্টেশন, এই যে ইম্পোর্ট পান্ডাস এট পিটি, এটা দিয়ে কি করা যায় ও এটা দেখা যাচ্ছে। মানে আমাদের এক্সেল ফাইল বা সিএসভি ফাইলের যে রো আছে, কলাম আছে, এইগুলাকে রিড করা যায়। বা আমি চাইলে আজকে এটা দেখাবো, মানে আমরা চাইলে এরকম ডেটা স্টোরও করতে পারি। ধরেন ডেটা স্টোর করে আমরা ডেটা বানাইলাম, মানে একটা হচ্ছে এক্সেল ফাইল বা সিএসভি ফাইল আমরা বানাইলাম, এটাও করা যায় পান্ডাস দিয়ে। আবার হচ্ছে রেডিমেড এক্সেল ফাইল রিডও করা যায়। ও দেখেন কি সুন্দর ছবি দিয়ে দিয়ে এখানে বলে দিচ্ছে। মানে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের যদি একটু সময় হয়, আপনারা ওই যে দেখে আসতে যাচ্ছিলেন না মানে সেশনের আগে, এইগুলাই একটু দেখে আসলে বেটার হয়। মানে খুব সরল ইংরেজিতে, খুব কঠিন কোনো ইংরেজিতে ওরা লেখা নেই, সিম্পল ইংলিশে লেখা কিন্তু জিনিসগুলা। তো এই যে হাউ ডু আই রিড টেবুলার ডাটা, তো ও এখানে দেখাচ্ছে এরকম টেবুলার ডাটা থাকলে আমরা কিভাবে পড়বো। এই যে এটা একটা টেবুলার ডাটা ছিল, টাইটানিক ডট সিএসবি। তো এই ডাটা সেটা অনেকগুলো রো আর কলাম ছিল, ওইগুলো হচ্ছে পড়তেছে। তারপর টাইটানিক যেই ডাটা সেট ওইটার প্রথম 8টা যে row, ওইটা কিভাবে পড়তে হয়, এই জিনিসগুলো সব দেয়া আছে। মানে এইগুলো আপনারা করেন কি, আজকে হচ্ছে কিভাবে এক্সেল ফাইল আপলোড দিতে হয় গুগল ড্রাইভে, তারপর ওইখান থেকে গুগল কোলাবে কিভাবে পড়তে হয়, এইসব জিনিসগুলো দেখাবো। তারপর আপনারা ডকুমেন্টেশনে গিয়ে গিয়ে এইগুলা হচ্ছে ট্রাই করবেন। মানে এই জিনিসগুলা এখানে যে টিউটোরিয়াল গুলো দেওয়া আছে, এই জাতীয় জিনিসগুলা ট্রাই করবেন। বা এখানে পাইথনের যে ডকুমেন্টেশন গুলো দেওয়া আছে, আমি বেসিক সামারি যে জিনিসগুলো বেশি বেশি লাগে আমি ওইগুলা দেখাবো। বাকিগুলো হচ্ছে এইগুলো আপনাদের হোমওয়ার্ক। মানে আপনারা গুগল কোলাবে এখান থেকে দেখে দেখে এই জিনিসগুলো সব ট্রাই করবেন। মানে তাহলে একদম সাউন্ড নলেজ হবে। মানে আপনি পাইথন হচ্ছে টোটালি শিখে যাবেন। শুধু হচ্ছে এমএল এর জন্য না, আপনার যদি কখনো ডেভেলপমেন্ট বা অন্য কোনো পারপাসেও লাগে, ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, ওইটাতেও এই জিনিসগুলো আপনাকে হেল্প করবে। এই যে ইফ এলif স্টেটমেন্ট, এই জিনিসটা আমি আজকে দেখাবো, ফর স্টেটমেন্টও দেখাবো। তো আপনারা এইখান থেকেও ট্রাই করবেন জিনিসগুলো। ঠিক আছে? তাহলে হচ্ছে আমি হচ্ছে এই লিঙ্কটা তো মনে হয় দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপর এটাও দিয়ে দিই, পান্ডাস যে লাইব্রেরি। এগুলো হচ্ছে বুকমার্ক করে রাখবেন। আপনার যে ক্রোম ট্যাব বা যেগুলো আছে সেখানে বুকমার্ক করে রাখবেন।
তারপর হচ্ছে এইগুলা থেকে টেস্ট করবেন। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমরা তাহলে আমাদের সেশনে আসি। তো এই লিঙ্কটাও আমি আপনাদের শেয়ার করে দিচ্ছি। আহ, তো কালকের শেয়ার করা লিঙ্ক গুলো কি এমনিতেই চলে গিয়েছিল না, আর পাই নাই? হ্যাঁ হ্যাঁ, চলে গিয়েছিল, এই জন্য বুকমার্ক করে রাখলে ভালো। আর আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দিলে আমি তখন হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো আর কি। আচ্ছা, আমাদেরকে একটু আর কাইন্ডলি অ্যাড করে দিয়েন হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমরা যেন এই মানে প্রতিদিনের ক্লাসের লিঙ্ক গুলো পাই। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে শারমিন আপু নাকি বললো একটা নাকি গ্রুপ হয়েছে। তো এই গ্রুপে আমাকে অ্যাড করে দিলে এই যে আমি গতকাল তো এই লিঙ্ক গুলাই দিয়েছিলাম, জি জি। এগুলা সব দিয়ে দিতে পারবো। এটা হচ্ছে গিট হাবের লিংক। আমরা গতকাল দেখেছিলাম যে গিট হাব হ্যাঁ। থেকে কিভাবে কোড ডাউনলোড করতে হয়। গতকাল জাস্ট এটাই দেখানো হয়েছিল। কোডে ক্লিক করে ডাউনলোড জিপ করলে আমরা এই সব কোড পেয়ে যাবো আর কি। তো গতকাল গিট হাবে মেইনলি এটাই ছিল, আর আপনাদেরকে গিট হাব প্রোফাইল ওপেন করতে বলছিলাম। আচ্ছা, হ্যাঁ, এটা এখন করতে পেরেছি। তাহলে আমরা আমাদের হচ্ছে লার্নিং এ আসি। তো এখন বিষয়টা হচ্ছে আমরা হচ্ছে পাইথনের একদম বেসিক যেগুলা ওই জিনিসগুলা দেখবো আজকে। তো এটা হচ্ছে প্রথম হচ্ছে আমরা শিখবো ভেরিয়েবল টাইপ। তো ভেরিয়েবল টাইপ জিনিসটা কি? এটা হচ্ছে, ধরেন আমার যে এক্স ইকোয়াস টু 5। আচ্ছা, এটা বেটার হয় আমি বোর্ডে যাই। আচ্ছা, ভেরিয়েবল টাইপ বলতে ধরেন আমরা হচ্ছে ছোটবেলায় যখন বীজগণিত করতাম 7 8-এ, তখন আমরা কি করতাম, ধরেন এইভাবে স্টার্ট করতাম না বিভিন্ন ম্যাথ। লেট এক্স ইকোয়াস টু 5। তো এক্সটাকে কি বলতাম আমরা? ভ্যারিয়েবল। এটা একটা ভ্যারিয়েবল দিয়ে আমরা ডিক্লেয়ার করতাম 5 কে। কারণ কি, ধরেন একটা ম্যাথ আছে যে আহ, কোন একটা দোকানে 5টি কলম আছে। তো প্রতিটি কলমের দাম, একটি কলমের দাম ধরেন 3 টাকা। তাহলে 5টা কলমের দাম কত? এরকম যখন আমরা ম্যাথ করতাম, তো তখন আমরা ধরতাম যে, ধরি কলমের সংখ্যা, মানে কলমের সংখ্যা হচ্ছে এক্স। এটা একটা ভ্যারিয়েবল দিয়ে ডিক্লেয়ার করতাম। তো এক্স ইকুয়ালস টু 5। তো আর কলমের দামকে আরেকটা ভ্যারিয়েবল দিয়ে ডিক্লেয়ার করতাম, ওয়াই ইকুয়ালস টু ধরেন 3। তারপর আমরা আহ, সব কলমের দাম কিভাবে বের করতাম? এই ভ্যারিয়েবল গুলো মাল্টিপ্লাই করতাম, এক্স ইন্টু ওয়াই টাকা। তাহলে এক্স এর ভ্যালু কত? 5। আর সাত। ওয়াই এর ভ্যালু কত? 3। থ্রি। তাহলে হচ্ছে টোটাল 15 টাকা। এইভাবে হচ্ছে আমরা ছোটবেলায় ম্যাথ করতাম। এখন বিষয় হচ্ছে আমরা হচ্ছে পাইথনেও যখন কাজ করব, আমরা আসলে গণিতেই করব। তো যেটা হচ্ছে আমরা খাতা কলমে করতাম, ওইটাই হচ্ছে আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে করব। এই জাতীয় জিনিসটা মাথায় সেট করে নেন, তাহলে হচ্ছে আপনার কাছে প্রোগ্রামিং হচ্ছে ডাল ভাত হয়ে যাবে। আসলে প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে জাস্ট ম্যাথের বেসিক লজিক। আপনারা যে ছোটবেলায় লসাগু গসাগু শিখেছিলেন, ওই জিনিসগুলাই কম বেশি প্রোগ্রামিং এ ইউজ করে আর কি। তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, যোগ বিয়োগ গুণ ভাগ, মানে আমরা যা যা শিখেছি এর বাইরে আসলে তেমন কিছু নাই। তো মানে প্রোগ্রামিং অনেকে ভয় পায়, কারণ এই জিনিসগুলো, মানে আমরা তো বাংলায় লিখছি, তো এটা হচ্ছে প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজে লিখতে হয়, কারণ পাইথনের ল্যাঙ্গুয়েজে, মানে এক্স ওয়াই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা বা জিনিসগুলা। তো এটা জাস্ট আমরা পাইথন যে ভাষাটা বুঝে পাইথনের ভাষায় আমরা লিখবো।
বাস এই প্রোগ্রামিং কিন্তু আর এমন আহামরি কিছু না। আর হচ্ছে প্রোগ্রামিং শেখার মেইন বয়স হচ্ছে স্কুল কলেজ এই সময়। তো বাইরের কান্ট্রির ওরা দেখবেন সবাই হচ্ছে যারা কলেজ পাশ করে ওরা সবাই খুব বেসিক প্রোগ্রামিং বেশ ভালো জানে, কারণ ওদের কারিকুলাম গুলো এভাবে ইনবিল্ড থাকে। আর হচ্ছে ওই সময় শেখাটা সবচেয়ে ইজিয়ার। আমি যেরকম হচ্ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিখেছি, এই স্টার্ট করেছি, এরকম বিষয়টা হয় না। ওদের সায়েন্স আর্টস কমার্স সবারই একটা বেসিক লেভেল জানা থাকে। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে আমরা যে টপিকে ছিলাম, এই যে ভেরিয়েবল এক্স হচ্ছে যে 5 আমি ডিক্লেয়ার করছি। তো 5 এই বিষয়টাকে ম্যাথে বা গণিতে বলে ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার বাংলায় হচ্ছে পূর্ণ সংখ্যা। আপনাদের কি কারো মনে আছে আমরা 9 10-এ যে পূর্ণ সংখ্যা পড়তাম? তো পূর্ণ সংখ্যার সেটে কারা কারা থাকতো, মানে সেট অফ ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যার সেট। সেট অফ ইন্টিজার্স কে আমরা জেড দিয়ে রিপ্রেজেন্ট করতাম। তো জেড এ এরকম একটা সেট লিখতাম। আমি আপনাদেরকে স্কুল ডেজে নিয়ে যাচ্ছি। তারপর এইখানে ডট 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 দিতাম, মানে মাইনাস ইনফিনিটি থেকে -4, -3, -2, -1, এরপর পূর্ণ সংখ্যায় থাকতো 0। এরপর সবগুলো পজিটিভ নাম্বার আসতো। মনে পড়ছে কি এই ধরনের কিছু আমরা সেট ফাংশন চ্যাপ্টারে দেখতাম 9 10-এ? সেট যে চ্যাপ্টারটা ছিল ওইটাতে হচ্ছে এরকম পূর্ণ সংখ্যার সেট বিষয়টা দেখতাম, তাই না? জি। তো পাইথনে এই টাইপের জিনিসগুলোকে বলা হয় ইন্ট, মানে ইন্টিজারের যে প্রথম 3টা অক্ষর প্রিফিক্স, এইটা নিয়ে এই টাইপের ভ্যারিয়েবল গুলোকে ইন্ট টাইপ ভ্যারিয়েবল বলে বা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল। মানে এই টাইপের ভ্যারিয়েবল গুলার মধ্যে আমি যখন ভ্যারিয়েবলে ইনপুট দিব তখন আমি এই জাতীয় নাম্বার দিতে পারবো। তো এইখানে ডট ডট দিয়ে কি বোঝায় জানেন? বা সেটে এই লাস্টে যে ডট 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 দেওয়া হয় এটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝায় নাম্বার লাইন। আচ্ছা, আমার হচ্ছে নাম্বার লাইনটা ভালো হয়নি। তো ডট ডট দিয়ে আসলে নাম্বার লাইন বোঝায়। তো নাম্বার লাইন জিনিসটা কি? নাম্বার লাইন হচ্ছে আমরা 5 6-এ যে পড়েছি সংখ্যা রেখা। এই যে 0, তারপরে এটা কি 1 2, টু। এটা কি ছিল মাইনাস -1, মাইনাস -2। টু। তো এরকম করতে করতে আমরা কোথায় যেতে পারি? মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এখানে অ্যারো দিয়ে বোঝানো হয়েছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো নাম্বারে যাওয়া যাবে। -3, -4, এরকম হচ্ছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাওয়া যাবে। আর এইখানে +3, +4, এরকম প্লাস ইনফিনিটি পর্যন্ত যাওয়া যাবে। এখন এটা ইন টাইপ ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমার যদি ফ্লোট বা ডেসিমালে ভ্যারিয়েবল থাকে তখন হচ্ছে 0 আর 1 এর মাঝে আমরা কি ধরতে পারি? হাফ বা 0.5। 0 আর -1 এর মাঝে কি ধরতে পারি? পয়েন্ট -হাফ ফাইভ বা মাইনাস মাইনাস। 0.5। মানে এইভাবে আমরা সব ফ্র্যাকশনাল বা ডেসিমাল যে নাম্বার গুলা সেগুলোও কিন্তু আমরা নাম্বার লাইনে এক্সপ্রেস করতে পারি। তো ডেসিমাল যে নাম্বার গুলা, ধরেন -হাফ বা +হাফ, এইগুলাকে পাইথন বলে ফ্লোট, মানে ভগ্নাংশ। ধরেন 0.5 বা -0.5, এই জাতীয় নাম্বার গুলোকে পাইথন ফ্লোট হিসেবে বলে। তারপর এতটুকু তো সবাই মোটামুটি বুঝতে পেরেছেন, তাই না? জি। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে জি ভাই। ধরেন আমি ভেরিয়েবলে যদি এরকম কোনো কিছু রাখি
মানে ধরেন আমি ইচ্ছে করে ভেরিয়েবলে একটা টেক্সট রাখলাম, টেক্সটটা হচ্ছে ডাবল কোট দিয়ে লিখতে হয় পাইথনে। ধরেন মাই নেম ইজ, তো এটা এখন ভেরিয়েবলের মাঝে আমি ভেরিয়েবলকে একটা কন্টেইনারের মতো চিন্তা করতে পারেন, যে এই কন্টেইনারের মাঝে আমি বিভিন্ন টাইপের ডেটা দিই। তো এই টাইপের যে ডেটা, এইগুলোকে, এই টেক্সট টাইপের যে ডেটা থাকে এইগুলোকে পাইথনে বলে স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল, STRING, স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল বলে। ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কোডটাতে যাই, যে কোডটা আমরা দেখছিলাম। তাহলে দেখেন এইখানে আমি যদি x = 5 লিখি, মানে ভ্যারিয়েবল, আমার যে এক্স কন্টেইনার, ওইটাতে যদি আমি 5 লোড করি, মানে ধরেন একটা কন্টেইনার বা বাক্সে আপনি 5 রাখলেন, তো প্রিন্ট যদি ইন্টিজার এক্স আসে, ধরেন আমি কন্ট্রোল C দিয়ে কোড ওপেন করলাম, কন্ট্রোল V দিয়ে শিফট এন্টার দিলাম, তাহলে হচ্ছে রেজাল্ট কি আসবে? এটা হচ্ছে প্রিন্ট, হচ্ছে একটা ফাংশন। প্রিন্ট ফাংশনের সিস্টেম হচ্ছে আপনি এই ইনভার্টেড কমায় এইখানে যেই জিনিসটা লিখতে যাচ্ছেন ওইটা লিখবেন, তো ডাবল ইনভার্টেড কমায়, তারপর একটা হচ্ছে কমা দিবেন, কমা দিয়ে তারপর এক্স, মানে যেই ভ্যারিয়েবল ওইটা যদি লেখেন তাহলে এক্স এর যে কন্টেইনারে আপনি 5 লোড করেছিলেন এটা সে দেখাবে। তো বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আমি এক্স এর ভ্যালু 5 আচ্ছা, তো x = ধরেন 5.5 রাখলাম। তারপর এই যে এইখানে হচ্ছে আপনারা হয়তো চিন্তা করছেন আমি তো লিখি নাই, আমি আসলে এটা লিখতে যাচ্ছিলাম, প্রিন্ট ফ্লোট কমা এক্স, এটা আমি লিখতে যাচ্ছিলাম। তো গুগল কোলাব হচ্ছে গুগলের একটা প্ল্যাটফর্ম। তো গুগলের একটা হচ্ছে এআই মডেল আছে, যেমন ধরেন ওপেন এআই এর হচ্ছে চ্যাট জিপিটি, তাই না? জি। সেরকম, মানে হচ্ছে গুগলের যে এআই মডেল ওইটার নাম হচ্ছে জেমিনি। তো জেমিনি আগেই বোঝা যায় আপনি অ্যাকচুয়ালি কি কি লিখতে চাচ্ছেন। আরো একটা কারণ হচ্ছে আমি একটু আগে এই ধরনের একটা জিনিস লিখছি, তো ও না, আগে যখন আমি এন্টার দিয়ে লিখি সে ধরে ফেলে যে আমি এখন ফ্লোট লিখতে যাব, তো সে অ্যাসিস্ট করতে থাকে। তো আমি এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ছাড়াই লিখি। আমি যেটা করব, প্রিন্ট নামে একটা ফাংশন ফাংশন কল করব, তারপর হচ্ছে ডাবল ব্র্যাকেট দিলাম, তারপর হচ্ছে লিখবো ফ্লোট, তারপর কোলন দিব। এগুলা সব আমি কিবোর্ডে ম্যানুয়ালি টাইপ করছি, কমা দিয়ে এক্স দেব। তো কমা দিয়ে এক্স দেওয়ার পর শিফট চেপে এন্টার চাপলেই দেখুন এই সেলটা রান হওয়া শুরু করলো। তো x = 5.5 দিয়েছে, ও টাইপ করছে ফ্লোট 5.5। তো মানে আপনারা যখনই হচ্ছে যে কোনো কোডের কোনো কিছু প্রিন্ট করতে চাবেন, প্রিন্ট করে আপনি আমাদের যে নর্মালি ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে লেখা ওইটাতে যখন পড়তে চাবেন, তখন হচ্ছে আপনার এই প্রিন্ট ফাংশনটা কল করা লাগবে। এটা হচ্ছে পাইথনের বিল্ট ইন আর কি। তো প্রিন্ট ফাংশনটার সিস্টেমই হচ্ছে প্রিন্ট লিখে এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা লাগে, তারপর হচ্ছে আপনি যেই জিনিসটা লিখতে চান ভাষায়, তো ধরেন আমি লিখতে চাচ্ছি দ্য ফ্লোট, ধরেন নাম্বার ইজ, এরকম লিখতে যাচ্ছি, তো আপনি ওইটা লিখবেন, তারপর কোলন দিয়ে এরকম ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেট না দিলে, ডাবল কমা না দিলে এটা এরর দেখাবে। তারপর আপনি যে ভ্যারিয়েবলটা, মানে যে কন্টেইনারে আপনি নাম্বারটা লোড করেছেন সেটা নেবেন, শিফট এন্টার চাপেন। দেখুন এখন আমি এই ইনভার্টেড কমার মাঝে কি লিখেছি, দ্য ফ্লোট নাম্বার ইজ, সাথে সাথে ওইটাই কিন্তু হচ্ছে প্রিন্ট হয়েছে, তাই না? আমি যদি অন্য কিছু লিখতাম তাহলে সেটাই প্রিন্ট হতো।
তো ইন্টিজার আর ফ্লোটের বিষয়টা তো আমরা বুঝলাম। এরপর হচ্ছে স্ট্রিং। স্ট্রিংটাও হচ্ছে আমরা অলরেডি দেখেছি। তো স্ট্রিং এর ডেটা টাইপের বিষয়টা কি, এইখানে আর একটা নিউ কোড সেল খুলে এটার নিচে ধরেন স্ট্রিং এ আমি যে ভ্যারিয়েবলটা ওইটা এক্স এর বদলে ধরেন নেম ইকুয়ালস টু কায়সার দিই। আচ্ছা, এইখানে দেখেন আমি ইনভার্টেড কমা দিয়েছি, এটা ঠিক নাকি ভুল এটা আমরা দেখব। তো ও আমাকে অলরেডি প্রম দিচ্ছে, প্রিন্ট দ্য নেম ইজ। দেখেন আমি ওর হেল্প নিয়েই আমি কিন্তু লিখতে পারছি দ্য নেম ইজ, তারপর হচ্ছে এখানে ইনভার্টেড কমা দিই। তো এইখানে নেম, মেরিট, একটু দেখেন ও সাথে সাথে। ওয়ার্কশিটটা পিডিএফ একটু পাঠায় দেন তো ভাই। আচ্ছা একটু মাইকটা মিউট করতে হবে। আচ্ছা হ্যাঁ, তো দ্য নেম ইজ ও কিন্তু ডিরেক্ট দেখাচ্ছে নেম, কারণ এখন আমি ক্যাপিটালে লিখছি, এটা দেখালে এরর দেখাবে। ঠিক এইখানে যেভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছেন ওইভাবেই লিখতে হবে, মানে পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ। এখন মোস্ট প্রবাবলি আমরা একটা এরর পাবো। আচ্ছা এরর পাইনি। আচ্ছা দেখেন আমি নেম ভ্যারিয়েবলে কায়সার রেখেছিলাম, তো এটা কায়সার দেখাচ্ছে। আমরা নেম ভ্যারিয়েবলে যদি এই ইনভার্টেড কমাটা বাদ দিই তারপর রান করি, তাহলে দেখেন একটা এরর দেখাচ্ছে। ও কি বলছে, নেম এরর, নেম কায়সার ইজ নট ডিফাইন্ড। আমি ইচ্ছা করেই এটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে। মানে আপনি তখনই একজন ভালো প্রোগ্রামার হবেন যখন আপনি ডিবাগিং করতে পারেন। তো ডিবাগিং জিনিসটা কি প্রোগ্রামিং এ? অ্যাকচুয়ালি বাগ বিষয়টা হচ্ছে যে কোনো এরর প্রোগ্রামে, আপনার প্রোগ্রামের, তো এই এররটা ফিক্স করতে পারাই হচ্ছে ডিবাগিং। এখন এইখানে নেম কায়সার ইজ নট ডিফাইন্ড, মানে আমি যে নেম ভ্যারিয়েবলটা নিয়েছি, আগে তো এক্স ভ্যারিয়েবল নিয়েছিলাম, এখন নেম ভ্যারিয়েবলে আমি আমার নাম লিখেছি, কিন্তু এটা ডিফাইন্ড হয় নাই। কেন বলেন তো, কেউ কি বলতে পারবেন? মানে নট ডিফাইন্ড বলতেছিল কেন, বা একটু আগে এরর আসছিল না কেন? ডাবল ইনভার্টেড ছিল। এক্স্যাক্টলি, মানে হচ্ছে একটু আগে আমাদের হচ্ছে এখানে ডাবল ইনভার্টেড কমা ছিল। আমি যখনই কোন স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে কন্টেইনার নিব, সাথে সাথে দেখেন ওই লাল দাগটা চলে এসেছে, তখন ওইটাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে আহ, নিতে হবে। কারণ আমি এখানে যাইনি আলী, কায়সার, বা ধরেন ট্রেনার, মানে আমি যাইনি, ওইটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে। এখন দেখেন কি সুন্দর দেখাচ্ছে, মানে আমি যদি কমা দিয়ে সেপারেট করতে চাই ওইটাও আমি আমার এই স্ট্রিং এর মধ্যে দিতে পারি, মানে আমি নর্মালি যা লিখি ওইটাই এখানে আসবে। এখন ডাবল ইনভার্টেড কমা এটা অ্যাকচুয়ালি স্ট্রিং টাইপকে ডিফাইন করে পাইথনে, মানে পাইথন এইভাবেই ল্যাঙ্গুয়েজটা বুঝে। মানে পাইথন আমি এরকম দিলে ইনভার্টেড কমা ছাড়া দিলে বুঝবে না। এই দেখেন এখন আসছে সিনট্যাক্স এরর। তো এটা আপনারা যেটা করবেন, গুগল কোলাবে এক্সপ্লেইন এররে যাবেন। তো এটা হচ্ছে গুগলের যে জেমিনি এআইটা আছে, ও হচ্ছে আপনাকে হেল্প করবে। দেখেন বলতেছে যে আপনি কারেন্টলি এরকম লিখছেন, যে এররটা দেখাচ্ছে, আপনারা কি খেয়াল করছেন যে জেমিনি হচ্ছে আপনার এররটা ধরে দিচ্ছে। ও বলতেছে আপনি নেম ভ্যারিয়েবলটা এইভাবে লিখছেন ইনভার্টেড কমা ছাড়া, তো আপনার ইনভার্টেড কমা দিয়ে লিখতে হবে, তাহলেই হয়ে যাবে। তো এটা হচ্ছে গুগলের যে এআই জেমিনি, ও আমাদেরকে হেল্প করছে। তো এটা হচ্ছে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর মানে হচ্ছে ইনভ্যালিড সিনট্যাক্স। এটার মানে হচ্ছে পাইথন যে ল্যাঙ্গুয়েজে লেখা ওই ভাষা অনুযায়ী এটা ভুল সিনট্যাক্স আমি লিখেছিলাম, না আমি ইনভার্টেড কমা দিইনি। তো ধরেন আপনি যদি এটা অ্যাকসেপ্ট এন্ড রান দেন, দেখেন এটা হচ্ছে কারেক্ট কারেক্ট করে নিচ্ছে, অটো কারেক্ট করে রানও করছে।
তো রান করে আপনাকে হচ্ছে কারেক্ট রেজাল্টটা দিচ্ছে। তো আপনি প্রথমে এই জেমিনিটা ব্যবহার করা খুব বেশি রিকমেন্ডেড না। মানে আপনি হচ্ছে এইখান থেকে এক্সপ্লেন এররটা দেখবেন, পরে ও আপনাকে যা যা কারেক্ট করতে বলে ওইটা আপনি ম্যানুয়ালি হ্যান্ড টাইপ করে কারেক্ট করবেন। মানে আমি যেরকম অ্যাকসেপ্ট এন্ড রান দিয়েছি ওইরকম করবেন না, হাতে টাইপ করবেন। মানে হাতে টাইপ করলে এটা আপনার ব্রেইনে ইনবিল্ট হয়ে যাবে যে এই এররটা ছিল। আর এরকম যদি অ্যাকসেপ্ট এন্ড রান দেন জেমিনির মতো, আপনি হচ্ছে 3 মাস কেন 6 মাস কাজ করেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার সিনট্যাক্সের ব্যাপারে আপনার ভালো আইডিয়া আসবে না। সব ম্যানুয়ালি হাতে করবেন, মানে হাতে টাইপ করবেন এই কোড টোড এইগুলা সবই। আচ্ছা, তো এটা হচ্ছে স্ট্রিং টাইপ ছিল। তারপর হচ্ছে এইখানে, আচ্ছা এটা ক্রস দিয়ে দিই। তারপর হচ্ছে বুলিয়ান টাইপ। তো বুলিয়ান টাইপ জিনিসগুলা কি? বুলিয়ান এটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং এ বেশি পাওয়া যায় এই টাইপের জিনিস। ধরেন একটা জিনিস ট্রু নাকি ফলস, ওই টাইপের বিষয়গুলো। তো ধরেন আহ আমি এই জিনিসটা কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিয়ে আমি এখানে একটা নিউ কোড সেল করলাম। তো ধরেন বুলিয়ান ইজ সানি ইকুয়ালস টু ট্রু, মানে আজকের ডেটা কি সানি নাকি। বা ধরেন আমি চাইলে ভ্যারিয়েবলটা এইভাবে ডিক্লেয়ার করতে পারি কিছু আন্ডার স্কোর দিয়ে, ইজ দ্য ডে সানি। মানে এই আন্ডার স্কোর দিয়ে আমরা করি কি, এখানে যে মাল্টিপল টাইপের ওয়ার্ড আছে এইগুলাকে একটা ভ্যারিয়েবলে কনভার্ট করি। তো এখন আমি যদি এটাকে রান করি, তাহলে দেখেন বুলিয়ান ভ্যালুটা কি দেখা যাচ্ছে, ট্রু। কারণ আমার এখানে দেয়া ছিল ট্রু। আমি চাইলে ফলস দিতে পারি। ফলস যদি দিই, এই যে এখানে গুগল কোলাবের আরেকটা বিষয় আছে। আপনি যখন যে কোনো কিছু লিখবেন, ধরেন আপনি FAL লিখেছেন, সাথে সাথে ও হচ্ছে ওর কাছে যে যে জিনিসগুলো আছে এই রিলেটেড সব আপনাকে দেখাবে। তো আমরা ফলস ইউজ করব। এটা যখন ক্লিক করব, বুলিয়ান ভ্যালু ফলস আসতেছে। তার মানে এই টাইপের ডেটা টাইপে আইদার ট্রু আসে অথবা ফলস আসে। আচ্ছা, তারপর ধরেন আপনি কোন একটা ডেটা টাইপ কোন ধরনের এটা চেক করবেন, তখন কিভাবে চেক করবেন এটা হচ্ছে আমরা দেখি। ধরেন আমি চাইতেছি টাইপ এক্স যেটা, ওইটার ডেটা টাইপ কই। তো আমার এখানে এক্স কোন কোন জায়গায় ছিল, এই যে এই জায়গায় ছিল X5 5.5। দেখি আমি যখন এক্স এর ডেটা টাইপ দেখতে চাই, তো আমার এইভাবে টাইপ করতে হয়। মানে বিষয়টা হচ্ছে এরকম, আপনি করবেন কি প্রিন্ট ফাংশন কল করবেন। তারপর ফার্স্ট ব্র্যাকেটে আপনি এই স্ট্রিংটা লিখতে চান, দেখেন আপনাকে কিন্তু অলরেডি প্রম্পট দিচ্ছে টাইপ অফ এক্স। এরপর ডানে গিয়ে কমা চাপবেন, কমা চেপে দেখুন আপনাকে লিখে দিচ্ছে। মানে গুগল কোলাবের এটা হচ্ছে সুবিধা, মানে আপনাকে অনেক দিক থেকে হেল্প করবে। তো এইটা যখন আপনি টাইপ করবেন, মানে এইগুলো হচ্ছে আপনারা সব ম্যানুয়ালি টাইপ করবেন। তো এটা ক্লিক করলে টাইপ অফ এক্স কি দেখা যাচ্ছে, ক্লাস ফ্লোট। ক্লাস মানে ও কোন টাইপের ডেটা এটা হচ্ছে ডিনোট করে। তো ক্লাস ফ্লোট বলতে এক্স এর যে ভ্যালুটা ওইটা হচ্ছে ফ্লোট নাম্বার। এখন আপনাদের মনে হতে পারে কি ব্যাপার, এইখানে এক্স এর ভ্যালু ফ্লোট নাম্বার ছিল, এটা তো ট্রু। কিন্তু এর আগে আমি এক্স এর ভ্যালু তো ইন্টিজারেও ডিক্লেয়ার করেছিলাম, তাই না? তো এইখানে ক্লাস ফ্লোট কেন, এটার অ্যান্সারটা কি হবে? আচ্ছা, এটার অ্যান্সারটা হচ্ছে বিষয়টা এরকম। আপনি ধরেন গুগল কোলাবে যখন আপনি কোড লিখবেন, কোলাব হচ্ছে সবসময় আপনি ভ্যারিয়েবলটার শেষ কোন ভ্যালুটা দিয়েছিলেন ওইটাই মনে রাখবে। এর আগের যে ভ্যালুটা ওইটা আপডেট হয়ে যাবে। মানে ও এটা ভুলে যাবে এক্স ইকস টু যে 5 ছিল,
ওইটা ভুলে 5.5 লিখে দেবে। মানে আমার হচ্ছে আগে এক্স ইকুয়ালস টু 5 ছিল, কিন্তু আমি একই ইন্টিজার এক্স ইকুয়ালস টু আবার 5.5 ডিক্লেয়ার করেছি বা ডিফাইন করেছি। তো হয়েছে কি, ও হচ্ছে এক্স ইকুয়ালস টু 5 যে আগে ডিক্লেয়ার করেছিলাম ওইটা ভুলে গেছে, ভুলে এক্স ভ্যারিয়েবলটাকে আপডেট করেছে ফ্লোটে। তাই আমি যখন অনেকক্ষণ পরে ওর ডেটা টাইপ জানতে যাচ্ছি, মানে এক্স এর ডেটা টাইপ কি, সাথে সাথে ও আমাকে ফ্লোট জানাচ্ছে। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, ধরেন আমি এখানে এক্স ইকুয়ালস টু যদি আবার 17 দিই, তাহলে কি দেখায় দেখি। এখন আবার ক্লাস ইন্ট বলছে, কারণটা কি বলেন তো? কারণটা হচ্ছে ও এক্স ইকুয়ালস টু 5.5 যেটা, ওইটাকে আবার আপডেট করে ফেলেছে। সে হচ্ছে 5.5 ভুলে গেছে, এখন 17 ও মনে রেখেছে। মানে একদম রিসেন্ট ঘটনাটাই ও মনে রাখে। তো এই জন্য একটু কেয়ারফুল থাকতে হয় আপনি যখন মানে হচ্ছে কোনো প্রোগ্রামে কাজ করবেন। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করাটাই হচ্ছে মেইন টাস্ক। ধরেন আপনি ভুললে একই ভ্যারিয়েবল দুই জায়গায় টাইপ করে রেখেছেন আপনার কোডে, তো তখন হবে কি সে আগের ভ্যালুটা ভুলে লাস্ট ভ্যালুটা মনে রাখবে। এই জাতীয় সমস্যা হবে। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের বিভিন্ন যে ভ্যারিয়েবল টাইপ, সেগুলো নিয়ে আলোচনা। তো এই টাইপের ভ্যারিয়েবল গুলোই আপনি বেশি দেখবেন, স্ট্রিং বা এই জাতীয় যে বিষয়গুলা, ইন্টিজার, ফ্লোট, এইগুলা বেশি আসে আর কি। আমি এখানে হচ্ছে মোস্ট ইউজ যে ভ্যারিয়েবল গুলা বা যে জিনিসগুলো ওইগুলো এই কোডে লিখেছে। আর ডকুমেন্টেশন তো আছে আপনারা যদি বিভিন্ন টাইপের বিষয় নিয়ে জানতে চান। আচ্ছা, এখন বিষয় হচ্ছে বেসিক ইনপুট এন্ড আউটপুট। ধরেন পাইথনে আগে থেকে আপনি কোনো কিছু ডিক্লেয়ার করতে চান না, আপনি রিয়েল টাইমে বিষয়টা লিখতে চান, তখন যেই ফাংশন, সেটার নাম হচ্ছে ইনপুট ফাংশন। মানে ধরেন আমি আগে নেম ইকুয়ালস টু কায়সার দিয়ে দিচ্ছিলাম এখানে, তো নেম ইকুয়ালস টু আলী কায়সার ট্রেনার এরকম দিয়ে দিতে যাচ্ছিলাম। তো ধরেন এরকম না করে আমি যদি বিষয়টা ম্যানুয়ালি দিতে চাই, ধরেন নেম যেই ভ্যারিয়েবল ওটা যাতে রিয়েল টাইম হয়, তো ওইটার জন্য আমার যে ফাংশনটা কল করতে হয় সেটা হচ্ছে ইনপুট ফাংশন। এন্টার ইউর নেম। এখন এরপর তাহলে হচ্ছে এখন আমার কাছে জানতে চাবে, মানে ইনপুটে আমার নাম কি। তো ধরেন আমি দিলাম কায়সার, কায়সার লিখে এন্টার দিলাম, তাহলে এন্টার ইউর নেম হচ্ছে কায়সার। দেখেছেন? মানে হচ্ছে আমি রিয়েল টাইম ইনপুট দিতে পারি। এটা কোথায় ব্যবহার হয়, তার সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ডেটা ইনপুট দিই না, তখন ওইখানে যে, যেমন ধরেন ওয়েবসাইটে আমি দেখি নেম, ওইখানে হচ্ছে ধরেন আমার নেম আমি কায়সার লিখলাম, আরিফ ভাই ওনার নেম আরিফ লিখলো, আরিফুর রহমান। এখন ওইটা রিয়েল টাইম ইনপুট নেয় না, তারপর ডেটাবেজে সে প্রিজার্ভ করে, এরপর আমাদেরকে ফোন দেয় যে আপনার টিকিট কনফার্ম হয়েছে। তো ইন্ডিভিজুয়াল নেম অনুযায়ী ডেটাবেস সিলেক্ট করার সময় এইভাবে আমরা ইনপুট ফাংশন করে দিই। তারপরে এখানে জাস্ট প্রিন্ট ফাংশন দিয়ে একটা স্ট্রিং প্রিন্ট করেছে আর পরে ভ্যারিয়েবলটা কল দিয়েছে। তো দেখেন আমি এখানে আলী দিয়েছিলাম, তো হ্যালো আলী আসতেছে। আমি যদি ধরেন মাসুম দিই, মাসুম টাইপ করে এন্টার দিই, তাহলে হ্যালো মাসুম আসবে। তার মানে ভ্যারিয়েবলটা এখন রিয়েল টাইম আপডেট করছে নিজেকে। মানে যখন যে নাম ইনপুট দেওয়া হচ্ছে সে সেই অনুযায়ী আপডেট করে নিচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। বুলিয়ানের বিষয়টাও সেম। আচ্ছা, বুলিয়ান এটা তো আমরা দেখছি, সরি এটা তো আমরা মাত্রই দেখলাম। আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার 3, যেটা খুব ইম্পর্টেন্ট, ওইটা হচ্ছে ইফ এলস কন্ডিশন। তো ইফ এলস কন্ডিশন বিষয়টা কি?
ধরেন আমি হচ্ছি এইখানে একটা রিয়েল টাইম ইনপুট নিব, এটা আশা করি আর বলতে হবে না। এটা হচ্ছে ইনপুট ফাংশন। ইনপুট ফাংশনে আমরা এন্টার ইউর এজ, এটা হচ্ছে স্ট্রিং হিসেবে দিয়েছি, যেটা এইখানে আসছে এন্টার ইউর এজ। এখন আমি আমার এজ দেব। এখন আমাকে কেউ বলেন তো, এইখানে এই ইনপুট ফাংশন যেটা, ওইটা ইন্ট দিয়ে ক্লাস ইন্ট, আপনি যখন আহ, যে গুগল কোলাবে মাউসের কার্সর নিয়ে যাবেন যে কোনো ফাংশনের উপর, তো সেটা হচ্ছে এরকম আপনাকে বিভিন্ন হিন্ট দিতে থাকবে। ক্লাস ইন্ট, তো তারপর ইনপুট ফাংশন, মানে এখানে প্রম্পট দেয়া যায়। দেখেন অবজেক্টের প্রম্পট দেয়া যায়। অবজেক্ট কি জিনিস সেটাও আমরা পরে জানবো আস্তে আস্তে। আচ্ছা যাই হোক, তো আমি এই এন্টার ইউর এজ যে এজ ভ্যারিয়েবলে নিয়েছি, এটাতে আমি যদি ইন্টিজার ছাড়া অন্য কোনো ভ্যালু দিই, ধরেন আমার এজ আমি একদম মাস সহ দিলাম 35.5, এরপর এন্টার দিলাম, তাহলে এখানে একটা এরর দেখাচ্ছে, যে এটা হচ্ছে ভ্যালু এরর। এগুলা পড়তে জানতে হবে, মানে এইগুলাই হচ্ছে মেইন। মানে আমার হচ্ছে এরর মানে একটা বাগ আসছে, এখন বাগটাকে আমার ডিবাগ করা লাগবে। মানে বিইউজি বাগ, আর ডিইবিইউজি ডিবাগ। তো ডিবাগের বিষয়টা কি, ইনভ্যালিড লিটারাল ফর ইন্ট উইথ বেস 10, এখন 35.5। এখন এই জিনিসটা কি, এই ইনভ্যালিড লিটারাল ফর স্ট্রিং উইথ বেস 10, এটার মানে কি বোঝায়? তো ধরেন 35.5 আমি যখন ইনপুট দিয়েছি, এটাকে আমরা কি এইভাবে লিখতে পারি না গণিতের ভাষায়? 355/10, এটাই তো 35.5, তাই না? তো এই জিনিসটাকে আসলে বেস 10 বলে। মানে দশমিকের যে কোনো নাম্বার বা ফ্লোট, যেটা পাইথন ফ্লোট বলে, ওইটাকে আমরা সবসময় 10 দিয়ে, 10 এর একটা বেস হিসেবে দেখতে পারি, বা 10 দিয়ে ভাগ করে আনতে পারি। 5 10 কি হবে বলেন তো? 5 10 50, তাহলে এখানে 5 থাকবে। তো 5 কে তো 10 দিয়ে ভাগ করা যায় না, এই জন্য আমরা এখানে একটা ডেসিমাল নেব, দশমিক, তারপরে এখানে একটা জিরো দেব। তাহলে 5 10 50, তাহলে আমাদের এই ভাগটা শেষ হলো, জিরো। তো এই জন্য আপনার যখন এরর আসবে এই রিলেটেড, তখন হচ্ছে সে বলবে ইনভ্যালিড লিটারাল, মানে আপনি হচ্ছে ভুল একটা জিনিস লিখছেন। ইনভ্যালিড লিটারাল মানে, ইনভ্যালিড কেন বলতেছে, কারণ আপনি হচ্ছে যে এজ, যে ভ্যারিয়েবল, ওইটাতে আপনি এজ ভ্যারিয়েবলে ইন্ট দিয়ে আপনি ইনপুটটাকে রেস্ট্রিক্ট করে দিয়েছেন, মানে পরে এখানে ইনপুট ফাংশন দিয়েছেন। মানে এটাকে আপনি রেস্ট্রিক্ট করে দিয়েছেন ইন্টিজার হইতে হবে, কিন্তু আপনি দিয়েছেন কি ফ্লোট ডাটা টাইপ। তো এই জন্য সে এরর দেখাচ্ছে। তো আমাদের এইজের জায়গায় কোন একটা ইন্টিজার ভ্যালু দিতে হবে, যেহেতু আমি রেস্ট্রিক্ট করে দিচ্ছি। এটা হচ্ছে যেমন ধরেন আমিও অনেক সময় আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাই ইনভ্যালিড ইনপুট, ইনভ্যালিড ইনপুট, তখন এটা বোঝায় আর কি। আচ্ছা, আবার হচ্ছে এন্টার ইউর এজ দি, এখন 35 দি, এরপর এন্টার দি, সাথে সাথে দেখাচ্ছে আমার এজ হচ্ছে 35। এখন আর ইনভ্যালিড ইনপুট দেখাচ্ছে না। এটা কি সবাই বুঝতে পারছেন? মানে আমি এজটা, ইন্টিজার দিয়েছি। জি, হুম যে হুম ভ্যারিয়েবলটা, ওইটা হুম। ইন্ট দিয়ে রেস্ট্রিক্ট করে দিয়েছে। আচ্ছা, বাট ইফ আমি যদি ইন্ট দিয়ে রেস্ট্রিক্ট করে না দিতাম, ধরেন এটা কেটে দিলাম, এখন আমি দিয়ে দেখি 35.5, এন্টার দিই, এরর। এখনো এরর দেখাচ্ছে। এটার কারণ কি, আমি যখন এজ গ্রেটার দেন ইকুয়াল 18 লিখছি, ওইটা হচ্ছে সে এইখানে তো একটা ইন্টিজার ইনপুট দেখছে, তাই না?
18 তো একটা ইন্টিজার। তো এইখানে টাইপ এরর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল নট সাপোর্টেড বিটুইন ইনস্ট্যান্সেস অফ স্ট্রিং অ্যান্ড ইন্ট। তো এটার এক্সপ্লেন এররে যাই। তো দেখেন এটার কি এক্সপ্লেনেশন দিচ্ছে এটা দেখি। তো ওরা বলতেছে যে এইখানে হচ্ছে এই যে ইনপুট ফাংশন রিটার্নস এ স্ট্রিং, মানে এটা থেকে এই ইনপুট ফাংশন থেকে এখন একটা স্ট্রিং আসতেছে। এটার কারণ কি জানেন? আমি এই যে ফাংশনটা ওইটার ভিতরে ইনপুট কি দিছি, টোটালটা হচ্ছে একটা স্ট্রিং না? এন্টার ইউর এজ, এটা একটা টেক্সট না? তো ও করতেছে কি, যখন এইখানে কম্পেয়ার করতে যাচ্ছে, ও পুরাটাকে একটা স্ট্রিং টাইপের হিসেবে দেখতেছে। মানে এই ভ্যারিয়েবলটা একটা স্ট্রিং বা টেক্সট, কারণ হচ্ছে আমি ইন্ট দিয়ে ওকে কনফাইন করে নিই বা ফ্লোট বলে দিই। মানে এইভাবে হচ্ছে টাইপ এরর গুলো ইয়ে করতে হয়, ফিক্স করতে হয়। তো আমি এক কাজ করি, ওকে বলে দিই যে আমার ফাংশনটা আসলে স্ট্রিং না, ওকে জানাই দিই যে এটা হচ্ছে ফ্লোট। এখন দেখি ও কি আপডেট করতে পারে কিনা, নাকি এইখানে আবার ইন্টিজার আসছে, এটা নিয়ে ওর কোনো সমস্যা হয়। আচ্ছা, 35.5 এন্টার দিই। দেখছেন? এখন নিতে পারছে, এখন ও কম্পেয়ার করতে পারতেছে। মানে 18 ইয়ার্স এজ যদি 18 ইয়ার্স স্যার ইকুয়াল বা তার বড় হয়, তাহলে ও টাইপ করবে, প্রিন্ট করবে ইউ আর অ্যান অ্যাডাল্ট। এলস মানে হচ্ছে 18 এর চেয়ে যদি ছোট হয়, তাহলে ও টাইপ করবে ইউ আর মাইনর। এটাই ইফ এলস লুপ আর কি। বুঝা গেছে? তো এইভাবে হচ্ছে আমার ভ্যারিয়েবল গুলা ডিক্লেয়ার করতে হয়। মানে আমি কত আহ, মানে প্রেসাইসলি ডিক্লেয়ার করব, তার উপর জিনিসগুলা ডিপেন্ড করবে। দেখেন আমার এজ যদি 13 হয়, তাহলে কি প্রিন্ট করছে? এই লুপটা প্রিন্ট করছে, প্রিন্ট ইউ আর মাইনর। আচ্ছা, এখন আমরা তো হচ্ছে ইনপুট ডেটা টাইপ বুঝলাম। মানে ইনপুট যদি আমরা শুধু ইয়ার রাখি, যে স্ট্রিং হিসেবে রাখি, তখন সে হচ্ছে এটা কম্পেয়ারই করতে পারে না ইফ এলস লুপে এসে। কিন্তু আমি যদি আগে থেকে ডিক্লেয়ার করে দিই যে এটা ফ্লোট বা এটা ইন্টিজার, তখন সে হচ্ছে এটা কম্পেয়ার করতে পারে, ইফ এলস লুপের এই জিনিসটা সে কম্পেয়ার করতে পারে। এখন এই ইফ এলস লুপটা কিভাবে কাজ করে, এই বিষয়টা আমরা দেখতেছি। আমি কি দুইটা কন্ডিশনই রাখতে পারবো, মানে ফ্লোটও রাখতে পারবো ইন্টিজারও রাখতে পারবো? হ্যাঁ, এটাও রাখা যায়। মানে ফ্লোট ইন্টিজার, তখন দুইটা আলাদা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। ধরেন এক্স দিয়ে হচ্ছে আপনি ইন্টিজার ডিক্লেয়ার করলেন, ওয়াই দিয়ে আপনি ফ্লোট ডিক্লেয়ার করেন। ধরেন এক্স দিয়ে আপনি ইনপুট, সরি ইন্ট, এরপর হচ্ছে ইনপুট ফাংশনটা কল করেন, ইনপুট এন্টার ইউর এজ, ধরেন আপনি এরকম রাখলেন এইচ। এরপর হচ্ছে আপনি স্ট্রিংটাকে ক্লোজ করলেন, আর ওয়াই আর একটা ভ্যারিয়েবল দিয়ে আপনি ফ্লোট কল করেন। দেন সেম ইনপুট এন্টার ইউরেজ। কারেক্ট, মানে একদম সেম। মানে এই জিনিসটাই আবার কল করে ব্র্যাকেটে ক্লোজ করেন। তারপর হচ্ছে আপনি ইফ এলস লুপ, আপনি যদি ইন্ট চালাতেন, তাহলে ইফ এইচ, মানে এইখানে তো অ্যাকচুয়ালি এইচ, ধরেন এইটাকে এই ভ্যারিয়েবলটার নাম দিলেন h1, আর এটা এটার নাম দিলেন h2, বা ধরেন শুধু xy। তো h1 হইলে আমরা কি ইয়ে করব, ইফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 18, প্রিন্ট, মানে একটা ইন্ডেন্টেশন দিতে হয়, ইন্ডেন্টেশন মানে একটু ফাঁকা জায়গা, প্রিন্ট অ্যাডাল্ট। অ্যাডাল্ট, ইউ আর অ্যাডাল্ট। এলস মানে ঠিক এইটা যে জায়গায় আছে, ওইখানে এলস লুপটা লিখতে হয়। এলস প্রিন্ট
ইউর মাইনর। তো এই বিষয়টা কি, আমি ইনপুটে এক্স এর ভ্যালু আমার তো ইন্টিজারই দিতে হবে। তো আমি আমার এক্স এর ইনপুট ভ্যালু যদি ধরেন 35 দিই, যেহেতু আমার এক্স এর ভ্যালু ইন্টিজার দিয়ে ডিনোট করা আছে, তো 35 দিলে ও কোথায় যাবে, কোন জায়গাটায় যাবে? 35 কি গ্রেটার দেন ইকুয়াল 18 না? জি। মানে এটা গ্রেটার দেন ইকুয়াল 18, এই লুপে যাবে না? আসলে ইকুয়াল না, বিষয়টা হচ্ছে 35 ইজ গ্রেটার দেন 18, কিন্তু যেহেতু আমি গ্রেটার দেন আর ইকুয়াল একই লুপে বলছি, এই জন্য ও এটাতে যাবে আর কি, মানে এই লুপটায় যাবে আর প্রিন্ট করবে অ্যাডাল্ট। এলস দিয়ে আমি যখন কোলন দিব, ইনপুটে যদি আমি ইন্টিজারে এক্স এর ভ্যালু অন্য কিছু দিই, ধরেন 13 দিই, এখন 13 কি লেস দেন 18, তখন সে এলস লুপে যাবে। এলস আমাদের আর অনেক সময় বলতে হয় না যে এক্স লেস দেন 18, কারণ আমি যখন ইফ লুপটা, ইফ নির্দিষ্ট যে করে দিয়ে। স্টেটমেন্টটা, ইফ স্টেটমেন্টে যখন আমি বলছি যে গ্রেটার দেন ইকুয়াল 18, এলস অটোমেটিক ধরে নেয়, মানে হচ্ছে এলস মানে হচ্ছে এক্স লেস দেন 18, তখন সে এলস এ ঢুকে আর এই ফাংশনটাকে কল করে মাইনর। বুঝা গেছে? জি। এটাই ইফ এলস এর বেসিক ক্রাইটেরিয়া। কারো কোনো কোয়েশ্চেন আছে? না, কোনো মানে প্রশ্ন নেই। সিম্পলি এক্স ধরেন এইজ 1 যদি আমরা ধরি, এটা আলাদা আলাদা দেখি, তাহলে এটা যদি আমি ইন্ট দিয়ে রেস্ট্রিক্ট করে দিই, ইনপুট এন্টার ইউর এজ, তাহলে ইফ যদি আমি লিখি এক্স গ্রেটার দেন 18, ধরেন আমি ইকুয়াল দিলাম না, তখন আমি ওকে বললাম যে প্রিন্ট অ্যাডাল্ট, তাহলে সে অ্যাডাল্ট প্রিন্ট করবে। এলস মানে এই ইফ যেটা আছে, প্রিন্ট একটা ইন্ডেন্টেশন দিয়ে দিতে হয় কলনের পরে, আর এলসে কলন দিয়ে আমি যখন প্রিন্ট মাইনর নিব, মাইনর এটা যখন লিখবো, তখন সে অটোমেটিক এই জিনিসটা মনে মনে লিখবে যে এক্স লেস দেন 18, কিন্তু এইখানে হবে লেস দেন ইকুয়াল 18। এটা কি কেউ বলতে পারবেন যে আমি লেস দেন ইকুয়াল 18 কেন লিখলাম এটাতে? মানে 18 পর্যন্ত সে, 18 যদি কেউ ইনপুট দেয় তাহলে তারে মাইনর দেখাবে। আর এক্সাক্ট। মানে 18 কে, মানে 18 এর সমান বা নিচ পর্যন্ত মাইনর দেখাবে, কিন্তু আগের ফাংশনে ছিল 18 হলেই তাকে অ্যাডাল্ট দেখাবে। অ্যাডাল্ট দেখাবে, কারেক্ট। হ্যাঁ, জাবির আব্দুল্লাহ 18। মাসুদ যেটা বলেছেন এইটাই কারেক্ট। আমি ইচ্ছা করে এই জন্য এখানে গ্রেটার দেন ইকুয়াল টু দিই নাই, মানে সে এখন লেস দেন ইকুয়াল হইলেই আমি যদি ইনপুটে 18 দিই, সে মাইনর দেখাবে। তারপর H2 এর জন্য আমি সেম করতে পারি। H2 ধরেন ওয়াই ভ্যারিয়েবল দিলাম, এটা ধরেন ফ্লোট দিলাম, মানে আমি দশমিকে দেখাবো জিনিসগুলা, ফ্লোট ইনপুট। তো ওয়াই দিয়েও কিন্তু আমি সেম জিনিসটা রান করতে পারি। আমি যদি এখন এইচ গুলো ফ্লোটে দিতে চাই, তাহলে ওয়াই ভ্যারিয়েবলে এরকম একটা ইফ এলস লুপ লিখবো, তারপর হচ্ছে y দিব। আচ্ছা, তো এটাই ছিল বেসিক্যালি ইফ এলস লুপ। জিনিসগুলো কিন্তু খুবই সোজা, মানে এটা এমন আহামরি খুব কঠিন বিষয় না। আমরা আগে যা জানি ওইখান থেকে জিনিসগুলো আসে। আর আমি আপনাদেরকে যখন যেই টপিকই দেখাবো, আমি এক্সাম্পল গুলো এইভাবেই সেট করব, যাতে আপনার প্রোগ্রামিং এ কোনো নলেজ না থাকলেও যাতে বুঝতে বিন্দুমাত্র সমস্যা না হয়। আচ্ছা, তারপর আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ফর লুপ। এখন ফর লুপ বিষয়টা কি, এইখানে ধরেন আমি হচ্ছে 0 থেকে 4, 0 1 2 3 4 কিছু নাম্বার প্রিন্ট করতে যাচ্ছি। এখন আমি কি 5টা আলাদা ভ্যারিয়েবল, 0-র জন্য এক্স, 1-এর জন্য ওয়াই, 2 এর জন্য জি, তারপর হচ্ছে 3 এর জন্য এ,
4 এর জন্য বি, এতগুলা ভ্যারিয়েবল নিয়ে তারপর ওইগুলা প্রিন্ট করব, এটা কি ভালো হবে? মানে এটা তো ম্যানুয়াল হয়ে গেল, তাই না? মানে আমি যে প্রোগ্রামিং এ একটু স্মার্ট কিছু স্টেপ নিতে আসছি, জি জি। ওইরকম তো বিষয়টা থাকলো না। হুম। তো এটার জন্য আমরা ইউজ করি ফর লুপ। মানে আমার যাতে 5টা আলাদা ভ্যারিয়েবল কল করতে না হয়, যাতে একই কাজ বারবার রিপিট করতে আহ, না হয়, এই জন্য। আচ্ছা, এখন একটা জিনিস দেখে, মানে প্রোগ্রামিং এ একটা খুব ফেমাস কোড আছে, ওইটা হচ্ছে এটা, মানে এটা টার্মিনোলজি, এটাকে বলে। ফোর না দিয়ে আমি যদি একটু ডি পর্যন্ত দেই তাহলে ও কি এ এ বি সি ডি এভাবে কমপ্লিট করবে? হ্যাঁ হ্যাঁ, এবিসিডি এইভাবেও করতে পারেন, মানে এইভাবেও প্রিন্ট করা যায়। তো আমরা হচ্ছে ওইভাবে প্রিন্ট করব না। মানে আপনি ভ্যারিয়েবল কিন্তু যে কোনো কিছু ধরতে পারেন, ধরেন পি কিউ আর এম এন বা নেম, এজ, ভ্যারিয়েবল হিসেবে যে কোনো কিছু ধরতে পারেন। ইউর ফিল ফ্রি টু টেক ইট। আচ্ছা, প্রোগ্রামিং এ একটা খুব ফেমাস টার্ম হচ্ছে ডিআরওয়াই। এটার জন্যই আমরা এখানে ফর লুপ ইউজ করব। এটার ডিটা হচ্ছে ডোন্ট, আরটা হচ্ছে রিপিট, ওয়াইটা হচ্ছে ইউরসেলফ। মানে আপনি যদি একজন ভালো প্রোগ্রামার হন, তাহলে কখনো আপনি এই কাজটা করবেন না, একই জিনিস বারবার রিপিট করবেন না। যেমন ধরেন আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন, এ হচ্ছে 0, এরপর আর একটা বি হচ্ছে 1, সি হচ্ছে 2, তারপর হচ্ছে ডি হচ্ছে 3, তারপর ই হচ্ছে 4, তারপর হচ্ছে ধরেন আপনি প্রিন্ট ফাংশনে দিলেন প্রিন্ট দ্য ভ্যালুজ আর, এরকম কোলন দিয়ে লিখলেন, কমা দিয়ে, এ কমা বি কমা সি কমা ডি কমা ই। 5টা লিখতে হইলো। তাহলে প্রিন্টে কি আসবে বলেন তো? দ্য ভ্যালুজ আর 1 2 3 4 ওয়ান এক কমা, দুই সরি, 0 কমা জিরো। 1 কমা 2 কমা 3 কমা 4। ফোর। আচ্ছা, এইখানে আজান হচ্ছে, তো আমি একটু ব্রেক নেই, কিছু শোনা যাবে না আর কি। ওকে, একটু ব্রেক নেই আজানটা থামার জন্য। 5 মিনিট পরেই স্টার্ট করবো। তো আমরা যেটা বলছিলাম, মানে এখন আপনারাই বলেন, আমি এইখানে প্রোগ্রামিং এর বেসিক থাম্ব রুলই ভায়োলেট করেছি, এইভাবে যে আমি কোডটা লিখতে গেলাম। আমি করেছি কি, রিপিট করেছি। এই ভ্যারিয়েবল গুলা একই টাইপের নাম্বারকে কল করছে না, এ বি সি ডি, আলাদা 5টা ভ্যারিয়েবল, সবগুলা একই টাইপের ভ্যারিয়েবল, ইন্টিজার টাইপ, আর 0 থেকে 4 এইগুলাই কল করছিল না। তো এইখানে আমি যেটা করলাম, এই জায়গাটায় করেছে কি, আমরা হচ্ছে রিপিট করেছি। আচ্ছা, আমরা হচ্ছে এখানে হচ্ছে বেসিক্যালি রিপিট করেছি এই স্টেপটা বারবার। এই যে এই ভ্যারিয়েবল কল করে 0 থেকে 4 কল করার জন্য আমার 5টা আলাদা ভ্যারিয়েবল আনা লাগছে। এখন বিষয়টা হচ্ছে, এটা ছোটখাটো হচ্ছে, এরকম 4-5 লাইনের যখন কোড হবে, এটা খুব একটা বড় কোনো সমস্যা না। মানে আমি আলাদা আলাদা ভাবে বুঝতে পারছি যে এখানে A হচ্ছে 0, বি হচ্ছে 1। কিন্তু আমার এটা যখন আমরা হচ্ছে মেশিন লার্নিং এ কোড করি, দেখা যায় 5-6 হাজার লাইনের কোড থাকে একটা সিম্বল কাজের জন্য, এরকমও হয়। তো তখন এত এত ভ্যারিয়েবল যদি আমি প্রত্যেক কোড সেলে ডিক্লেয়ার করতে থাকি, তাহলে এটা এটা হচ্ছে পাগল প্রায় হওয়ার অবস্থা হবে।
মানে কোড রান করার শেষে আমার যখন কোনো কিছু বাগ আসবে, আমি যখন এটা ডিবাগ করতে যাব, তখন হচ্ছে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এটা একরকম মানে খুঁজে বের করা। আর সেকেন্ড বিষয় হচ্ছে আমি ভুলে এমনও হতে পারে যে প্রথম এবিসিডি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এরপরে আবার কোথাও ভুলে সি ডিক্লেয়ার করে ফেলেছি। তো সি এর ভ্যালু ধরেন 4.5 দিয়েছে, তো ও করবে কি আগের যে ভেরিয়েবলের ভ্যালু সি এর ভ্যালু 2, ওইটা ভুলে 4.5 কে তো মনে রেখে দিবে, আগেরটা ভুলে যাবে। তো এইখানকার যে ভ্যালু 2টা আমি এটা পরে আর কখনো কল করতে পারবো না। এই জন্য এই রিপিট ইউরসেলফ মেথডে যে প্রোগ্রামিং এর কাজ করা, এটা হাইলি ইনএফিশিয়েন্ট বা অদক্ষ একটা কাজ। মানে এরকম হলে আমরা তো নর্মাল প্রোগ্রামে কম্পাইলারে রান্না করে কম খাতে কোড করতে পারতাম যদি আমি রিপিটই করি। এই প্রবলেমটা সলভ করার জন্য এই ফর লুপ বা এই জাতীয় লুপ গুলা পাইথন ইন্ট্রোডিউস করে। তো ফর লুপের মাধ্যমে আমি বিষয়টা খুব সহজেই সমাধান করতে পারি। আমি জাস্ট লিখতে হবে ফর আই হচ্ছে একটা ভ্যারিয়েবল আর কি। তো আপনি আয়ের জায়গায় এমও দিতে পারেন, ফর এম ইন রেঞ্জ 5 না দিয়ে আমি ইচ্ছা করে 6 দিই, দেখি বিষয়টা কি হয়। 6, এরপর এন্টার দিলাম, প্রিন্ট। এই দেখেন ও আমাকে প্রম্পটই দিচ্ছে, প্রিন্ট নাম্বার, কমা এম। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারেন যে এখন কি প্রিন্ট হবে? আচ্ছা, রেঞ্জ বিষয়টা কি এটা বলি। যখন রেঞ্জ 5 লিখছে ওরা, এখন নাম্বার কোথ থেকে শুরু হয়? 0 থেকে। ও ফার্স্টে 0 নেবে। রেঞ্জ 5 মানে 0-র কনসিকুয়েন্সিয়াল 4টা ফাইভ নাম্বার আসবে, আর 0 সহ 5টা নাম্বার পাঁচটা। আসবে। এই দেখেন, এটার মানেই হচ্ছে রেঞ্জ 5, ঠিক আছে? আর এটা আমি কোন ভ্যারিয়েবলে, ফর আই, আই ভ্যারিয়েবল আনছি ইন রেঞ্জ 5, প্রিন্ট এম। নাম্বার। মানে প্রথম যেটা, ওইটাতে হচ্ছে আমি আই নিয়েছি, তো প্রিন্ট কমা দিয়ে আই দিলেই ও এটা প্রিন্ট করে দিচ্ছিল, কারণ আমার ভ্যারিয়েবল ছিল আই। এখন মানে আমি যখন এম নতুন আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তো এম এর মাঝে আমি কাকে নিচ্ছি? রেঞ্জ 6। তারপর প্রিন্ট এম যখন দিব, এখন কি কি প্রিন্ট হবে কেউ কি আমাকে বলতে পারবেন? যখন রেঞ্জ 5 ছিল, 0 থেকে 5 জিরো, পর্যন্ত। কারেক্ট, হ্যাঁ, 0 থেকে 5 ফাইভ প্রিন্ট হবে। এই যে ফাইভ 0 থেকে 5 প্রিন্ট হচ্ছে, দেখছেন? রেঞ্জ 6 মানে কি? 0 সহ 6টা নাম্বার। 0, এর পরের কনজিকিউটিভ ও জেনারেলি ইন্টিজার ধরবে, মানে আমি যদি ওকে কোনো কিছু না বলি। জি। 1, এরপর 2, এরপর 3, এরপর 4, এরপর 5। রেঞ্জ যদি আমি 7 দিই, তাহলে জিরো জিরো থেকে থেকে আট থেকে সিক্স শিখতে হবে। কারেক্ট, মানে 0 সহ 7টা নাম্বার, হুম 7টা ইন্টিজার। এটাই হচ্ছে ফর লুপের বিষয়। ফর লুপ করলো কি, আমরা যে রিপিটেটিভ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা, ওটা জাস্ট আমি একটা সিঙ্গেল ভ্যারিয়েবল দিয়ে কাজটা করে ফেলছি। মানে আমি এক ভ্যারিয়েবলে সব নাম্বার নিয়ে নিচ্ছি, সেগুলা কনজিকিউটিভ। কনজিকিউটিভ মানে 0-র পরের ইন্টিজারটা হচ্ছে নাম্বার লাইনে 1, এর পরেরটা 2, পরেরটা 3। ফর লুপে 0 থেকে 4 দিয়েছিলেন বা 0 থেকে 5 দিয়েছিলেন, এখানে যদি 1 থেকে 5 দেওয়া যায় তাহলে ফার্স্ট নাম্বারটা 1 থেকেই শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা 1 থেকে শুরু হবে। আমি এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিব, এটা চিন্তা করছে। মানে এখন বিষয় হচ্ছে, ধরেন হাউ শুড আই প্রিন্ট
ফ্রম 1 to 5, এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এটা হোমওয়ার্ক কেন দিলাম, মানে এইগুলার সব অ্যান্সার গুলা এই ডকুমেন্টেশন গুলা রাখা আছে। যেমন ধরেন আমি মাত্রই আপনাকে রেঞ্জ শিখালাম, এখন রেঞ্জ রিলেটেড যে কোনো হোমওয়ার্ক আপনি কোত্থেকে করবেন? দ্য রেঞ্জ ফাংশন। ইফ এলস রিলেটেড যে কোনো প্রোগ্রাম আপনি ইফ এলস থেকে করবেন। তো এই হোমওয়ার্কটার অ্যান্সার হচ্ছে এখানে আছে রেঞ্জে। আমি অ্যাকচুয়ালি এখান থেকে নেয়া বিষয়টা, বুঝা গেছে? এটা জাস্ট কপি করে আপনি হচ্ছে কোডে দিলেই হয়। ধরেন এটা তো টেক্সট সেল অন করেছিলাম, টেক্সট সেল দরকার হলে আমি টেক্সট অন করব, আর কোড সেল দরকার হলে আমি কোড অন করব। রেঞ্জ 5 দেখেন এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। এখন আমার যদি রেঞ্জে হচ্ছে এরকম লিস্ট অফ নাম্বারস লাগে, ওই যে আপনি যেটা 1 থেকে 5 করতে যাচ্ছেন, তো ওইটা আমরা কিভাবে করব? আমরা হচ্ছে লিস্ট লিস্ট দিয়ে রেঞ্জ এই জিনিসটা লিখবো। মানে তাহলে আমার ওই নাম্বারগুলো একটা হচ্ছে লিস্ট আকারে আসবে, বুঝা গেছে? আর ফর লুপ এটা বাই ডিফল্ট 0 থেকে শুরু করে প্রিন্ট করা, কিন্তু আমাদের যদি স্পেসিফিক কোনো একটা স্টার্টিং পয়েন্ট লাগে তখন আমরা এই লিস্ট ফাংশনটা ইউজ করতে পারি। তো লিস্ট হচ্ছে আমার ওই লিস্টটা টোটালি দিয়ে দিবে 5 থেকে 10, এই রেঞ্জ যখন দেব মানে 5 থেকে শুরু হবে, 10 এর আগে গিয়ে শেষ হবে, বুঝা গেছে? তারপর জি। এখানে দেখেন 0 to 10 দিছে লিস্ট, কমা দিয়ে 3 দিছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রথম নাম্বারটা 0 হলে পরেরটা 3টা ইন্টারভ্যাল পরে হবে পরের নাম্বারটা, মানে 1 2, এরপর 3, এরপর 3 এরপর 4 5 প্রিন্ট করব না, 6 প্রিন্ট করব, এরপর 6 এর পর 7 8 প্রিন্ট করব না, 9 প্রিন্ট করব, এরপর 10 11 প্রিন্ট না করে 12 প্রিন্ট করব। কিন্তু এটা প্রিন্ট হবে না কেন? কারণ আমার রেঞ্জ তো 10 এর আগেই শেষ হয়ে যাচ্ছে, 9 শেষ হয়ে যাচ্ছে, তাই না? বুঝে গেছে? জি। তারপর আমরা সবসময় তো 0 থেকে বা 5 থেকে স্টার্টিং নাও হইতে পারে, নেগেটিভ নাম্বার থেকে স্টার্টিং হলে তখন আমরা কি করব? রেঞ্জটা নেগেটিভ থেকেই শুরু করব। এই -10 থেকে কমতে কমতে -100 এ যাবে, আর -30টা নাম্বার পর পর হবে নেগেটিভ দিকে। তো এটা কি -10 এর পর -40 হবে, কারণ -10 -30 ওইটা সমান কি আসে? -40। তারপর -40 পর 30 নাম্বার পরে কোনটা? -70। -70 পর 30 নাম্বার পরে তো -100। এখন -100 প্রিন্ট হয় নাই কেন? কারণ -99 তো শেষ হয়ে যাচ্ছে আমার রেঞ্জ, চলে আসছে। জি। বোঝা গেছে? মানে রেঞ্জ যখন লিখবো তখন লাস্ট যে নাম্বারটা থাকবে এটা হচ্ছে স্টার্টিং নাম্বার, এটা হচ্ছে ফাইনাল নাম্বার। স্টার্টিং নাম্বারটা প্রিন্ট হবে সব সময়, এই যে স্টার্টিং নাম্বারটা প্রিন্ট হয়, আর লাস্ট নাম্বারের ঠিক আগের নাম্বারে এসে থেমে যায়। তো -100 এর ঠিক আগের নাম্বার কোনটা নাম্বার লাইনে? -99। তো -99 থেমে যাবে। তারপর দেখেন মানে হচ্ছে এইখানে আরো বেশ কিছু ফাংশন আছে, মানে আপনারা এইগুলা করবেন কি, কপিতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে একটা সেল ওপেন করবেন, কোড সেল, কন্ট্রোল V দিবেন, এরপর শিফট এন্টার দিয়ে রান করে দিবেন, তাহলে জিনিসগুলো সব দেখবেন। আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন, আগের দুইটা প্রিন্ট হয়নি? এটার কারণটা কি? মানে সে লাস্টেরটা প্রিন্ট করছে কেন? কারণ আগের দুইটা সে ভুলে গেছে। মানে ফার্স্টে এটা রান হয়েছিল, পরে এই সেম লিস্ট রেঞ্জ এই ফাংশনে, লিস্ট ফাংশনে এটা রান হয়েছে, সে আগেরটা ভুলে গেছে। লাস্টে এটা রান হয়েছে, সে আগেরটাও ভুলে গেছে, মানে সে লাস্টে শুধু এটা মনে রাখছে। তো তিনটাই প্রিন্ট দিতে আমার সিস্টেমটা কি, এটা ধরেন একটা ভ্যারিয়েবলে দিলাম, তারপর এইখানে কি লিখবো? প্রিন্ট ফাংশন কল দিয়ে আমি শুধু লিখলাম, তারপর এইখানে আর একটা ভ্যারিয়েবল দিলাম, তারপর হচ্ছে প্রিন্ট ফাংশন কল দিয়ে আমি শুধু লিখলাম, সরি লিখতে হবে। তারপর ধরেন আমি আর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপর প্রিন্ট দিয়ে এখন কি লিখবো বলেন তো জি। লাস্টেরটার জন্য? সি।
যেহেতু আমি ভ্যারিয়েবল আপডেট করতেছি। এখন প্রিন্ট দিলে দেখেন আমি সবগুলাই পাবো। প্রিন্ট এ হচ্ছে এই প্রথম প্রিন্টটা, প্রিন্ট বি হচ্ছে সেকেন্ড প্রিন্টটা, প্রিন্ট সি হচ্ছে থার্ড প্রিন্টটা। এটা কি বুঝতে পেরেছেন? জি। এইভাবে হচ্ছে আমরা কাজগুলো করব। তাহলে হচ্ছে ডকুমেন্টেশন থেকে আপনি সবই শিখে যেতে পারবেন খুব কম সময়ে। আর হচ্ছে ডকুমেন্টেশন হচ্ছে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি শেখার রিসোর্স। আমি যখন স্টার্টিং এ শিখেছিলাম আমি এইসব জায়গা থেকে শিখেছিলাম। তারপর যেমন ধরেন এখানে ওরা হচ্ছে রেঞ্জ ফাংশন তো আমাদেরকে আমরা শিখলামই, রেঞ্জের সাথে সাথে এইখানে হচ্ছে আরেকটা ফাংশন লেন ফাংশন শিখাইতে যাচ্ছে। লেন ফাংশন জিনিসটা কি? টু আইটারেট, এই যে আমরা বারবার এই 5 থেকে 10 বিভিন্ন জায়গায় যে যাচ্ছি, এই জিনিসটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আইটারেট বলে। মানে 5-এর পর 6 আইটারেট করছি, 6-এর পর 7, 7-এর পর 8, 8-এর পর 9। তো এই জিনিসটাকে আইটারেশন বলে। রেঞ্জ ফাংশন হচ্ছে আইটারেশন, বাংলা হচ্ছে ঘোরাঘুরি। তো বিভিন্ন ভ্যালুর মাঝে সিস্টেম ওয়াইজ ঘোরাঘুরি করে। ঠিক আছে? তো টু আইটারেট ওভার দ্য ইন্ডিসেস অফ সিকোয়েন্স ইউ ক্যান কম্বাইন রেঞ্জ এন্ড লেন। এখন ইন্ডিসেস জিনিসটা কি? ধরেন আমি এতে যখন এরকম ব্র্যাকেট দিয়ে বিভিন্ন স্ট্রিং ভ্যালুগুলা দিব, যখনই আমরা এই ব্র্যাকেটে ইউজ করব সিস্টেমটাকে আমরা লিস্ট বলবো। এইখানে যেরকম লিস্ট অফ নাম্বার ছিল, ওইটাকে যখন ভ্যারিয়েবল দিয়ে ডিক্লেয়ার করব তখন আমরা বলবো আমরা একটা লিস্টকে ভ্যারিয়েবলে কন্টেইন করেছি। তো এইখানে আমরা হচ্ছে যখন অনেকগুলো স্ট্রিং একটা লিস্টের মধ্যে নেব, তখন ডাবল কমার বদলে সিঙ্গেল ইনভার্টেড কমা ইউজ করব। এটা হচ্ছে পাইথনের ভাষা আর কি। আমরা ডাবল দিলেও এখানে এরর দিবে। ডাবল দিলে হবে কি, সে শুধু এটা পড়তে পারবে, এরপরের আর কোনো কিছু পড়তে পারবে না স্ট্রিং এর ভিতর। যেই কারণে সিঙ্গেল কমা দিতে হবে, ইনভার্টেড কমা। আর প্রত্যেকটা ভ্যালুকে আলাদা করার জন্য আমরা একটা কমা দিব। ঠিক আছে? তো প্রত্যেকটা ভ্যালুকে আলাদা করার জন্য আমরা এখানে একটা কমা করে দেব। তারপর ধরেন ম্যারি হ্যাড এ লিটল ল্যাম। তো আমি সবগুলা কমা দিয়ে আস্তে আস্তে নিচে। এরপর ফর লুপটা কল করছি। ফর আই ইন রেঞ্জ লেন এ। লেন এ, লেন যেই জিনিসটা ওইটা হচ্ছে এদের ইন্ডেক্স ডিনোট করে। লেন মানে হচ্ছে এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স। তো লেন এ তে 0 প্রিন্ট হয়। এরপর 0-র পর 1 প্রিন্ট হয়, ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স মানে হচ্ছে এটা কয় নাম্বার পজিশনে আছে লিস্টে। এরপর 2 নাম্বার মানে 2 প্রিন্ট হয়। এরপর 3 নাম্বার 3 প্রিন্ট হয়। এরপর 4 নাম্বার 4 প্রিন্ট হয়। এই যে 0 1 2 3 4, এটাই লেন এ ফাংশন দিয়ে আমি নিচ্ছি। বুঝা গেছে? মানে এই ইন্ডেক্স নাম্বার গুলা মানে এটা কয় নাম্বার পজিশন আছে। 0 নাম্বার লিস্টের পজিশন সবসময় 0 থেকে শুরু হয়। 0 1 2 3 4, এই জন্যই এখানে 0 1 2 3 4। ঠিক আছে? তো ফর আই ইন রেঞ্জ লেন এ দিয়ে এই 0 1 2 3 4 প্রিন্ট হয়েছে। এখন আমার কি করতে হবে? এই আই ভ্যারিয়েবল যেটাতে আমি এই 0 1 2 3 4 এগুলা কন্টেইন করছি, ওই নাম্বার অফ ইন্ডিসেসে ধরেন a of 0, a of 0-তে সরি আই ভ্যারিয়েবল যখন আমি কমা দিব, আই দিয়ে 0 1 2 3 4 এইগুলা প্রিন্ট হবে। এরপর যখন আমি কমা দিব, যখন এটা এ আর থার্ড ব্র্যাকেট আই লিখতেছি, দ্যাট মিনস আই যখন আমার 0, ফর লুপ থেকে যখন 0 আসবে, তখন এটা A0 নাম্বারে মানে এ যে লিস্টটা আছে এটার 0 নাম্বারে যে স্ট্রিংটা আছে ওইটা প্রিন্ট করবে। আয়ের যখন এই ফর লুপে 0 থেকে বেড়ে 1-এ যাবে, মানে আয়ের ভ্যালু যখন 1 হবে, তখন A1 মানে হচ্ছে এই যে ভ্যারিয়েবল ওইটার লিস্টে 1 নাম্বার যে ইন্ডিসেসে যে স্ট্রিংটা আছে ওইটা প্রিন্ট হবে। বুঝা গেছে? আয়ের ভ্যালু মানে 0 1 এটা শেষ করার পর আমার আয়ের ভ্যালু এই লেন ফাংশনে কোনটা প্রিন্ট হবে? 2। তো আয়ের ভ্যালু যখন 2 প্রিন্ট হবে,
কমা দিয়ে আমি A2 মানে A ভ্যারিয়েবলে যেটা 2 নাম্বার স্ট্রিং ওইটা প্রিন্ট হবে। সিমিলারলি আইটারেশনে আয়ের ভ্যালু যখন 3 হবে তখন 3 হইলে আমার A3 বা 3 নাম্বারে যে স্ট্রিংটা আছে লিটল ওইটা প্রিন্ট হবে। লেন ফাংশন থেকে আয়ের ভ্যালু যখন 4 প্রিন্ট হবে তখন আমার কমা দিয়ে 4 কমা A4 এটা যখন আমি লিখবো এই লিস্টে 4 নাম্বার পজিশনে যে ল্যাম্ব আছে এটা প্রিন্ট হবে। সবাই কি বুঝতে পারছেন এই বিষয়টা? লেন ফাংশন কি করে, মানে আপনার শুধু জিনিসগুলা প্রিন্ট করে না, মানে ইন্ডিসেস গুলা প্রিন্ট করে না, ইন্ডিস ওয়াইজ মানে এই লিস্টের ইন্ডেক্স ওয়াইজ আপনার যে লেখাগুলো আছে ওইগুলোও প্রিন্ট করে। এই জন্য লেন আর ফর লুপ আমরা কম্বাইন করি। বুঝা গেছে? এটা মনে হয় অনেকে বুঝতে পারে নাই, তাই না? হ্যাঁ, একটু ডিফিকাল্ট ছিল এটা। আচ্ছা, তাহলে এই জিনিসটা দেখে, ধরেন এই যে এই ভ্যারিয়েবলে আমি একটা লিস্ট অফ স্ট্রিং রাখছি। তো লিস্ট অফ স্ট্রিং আমি কিসে রাখছি? এরকম থার্ড ব্র্যাকেট সাইন দিয়ে না? তো তারপরে এখানে মাল্টিপল স্ট্রিং রাখছে, ধরেন ম্যারি, ম্যারি মানে একটা মেয়ে, তারপর আরেকটা স্ট্রিং হ্যাড, তারপর আরেকটা স্ট্রিং এ, তারপর আরেকটা স্ট্রিং লিটল, তারপর আরেকটা স্ট্রিং ল্যাম্ব, মানে মেরির একটা লিটল ল্যাম্ব ছিল। এখন ধরেন আহ আমি যখন এই লিস্টটা যখন লিখি তখন এইগুলার কিছু ইন্ডেক্স আছে। এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে লিস্টার 1 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্স। এগুলো হচ্ছে ইন্ডিসেস বা ইন্ডেক্সেস। ইন্ডিসেস গুলা হচ্ছে এটা, আর স্ট্রিং গুলা হচ্ছে এটা। এখন ধরেন আমার টার্গেট হচ্ছে আমি লিস্টের ইন্ডেক্স নাম্বার গুলা প্রিন্ট করব। মানে প্রিন্টে আমার একটা কলামে ইন্ডিসেস গুলা থাকবে, আর একটা কলামে ভ্যালু গুলা থাকবে। মানে আহ, এগুলাকে বলে কি, মানে ইন্ডিসেস গুলাকে বলে কি, আর এটাকে বলে ভ্যালু। মানে এই লেন ফাংশনটা কি ভ্যালু ফর লুপের সাথে যখন কম্বাইন করে কি ভ্যালু দুইটাই আনে। মানে 0 নাম্বার কিতে কি ছিল? ম্যারি। 1 নাম্বারে কি ছিল? হ্যাড। 2 নাম্বারে কি ছিল? এ এ। 3 নাম্বারে ছিল লিটল। আর 4 নাম্বার কি বা ইন্ডেক্সে কি ছিল? হ্যাঁ, ল্যাম্প। এখন ধরেন আমি এরকম দুইটাই প্রিন্ট করতে যাচ্ছি, আমি শুধু ভ্যালু প্রিন্ট করতে যাচ্ছি না। এর আগে ফর আই ইন রেঞ্জ 5 দিয়ে আমরা শুধু ভ্যালু প্রিন্ট করতাম, ওইগুলোর ইন্ডেক্স প্রিন্ট করতাম। এখন আমি কিটাও প্রিন্ট করতে যাচ্ছি, মানে এই লিস্টার। ওইটার জন্য আমার ল্যান ফাংশনটা লাগে। মানে আমার তখন লিখতে হয় ফর আই ইন লেন, মানে এরপর কি ছিল? লেন রেঞ্জ 5 ছিল মনে হয়। আচ্ছা, লেন রেঞ্জ A5 না, মানে আমার লিস্টটা তো লিস্ট, লিস্টেই তো আমি করব। তো আই ইন রেঞ্জ লেন এ, মানে এর কি গুলাই তো আমি প্রিন্ট করব, ওইগুলা আই হিসেবে প্রিন্ট হবে। এর যে 0 1 2 3 4 কি আছে, তো লেন ফাংশনে আমি দিব, মানে লিস্টটাকে ঢুকাবো। তো এটাই করতেছে ফর আই ইন রেঞ্জ লেন এ প্রিন্ট আই কম এ অফ আই। এখন এইটা দিলেই আমি কেন এই জিনিসটা দুইটাই পাইতেছি, এটা হচ্ছে মেইন কোয়ারি। এখন ধরেন এ অফ আই এর চিন্তা বাদ দেন, এটা আপাতত ভুলে যান। ধরেন আপনার ফাংশনটা শুধু এটাই, ফর আই ইন রেঞ্জ লেন এ।
প্রিন্ট আই যদি আপনি দিতেন তাহলে কি আসতো জানান? প্রিন্টে শুধু ইন্ডিসেস গুলো আসতো, 0 1 2 3 4, মানে ঠিক আমাদের ফর লুপে যেরকম আসে, তাই না? মানে আমার হচ্ছে ফর লুপে কি ছিল, 0 1 2 3 4 ছিল না? তো আমি এখানে লেন ফাংশন দিয়ে ইন্ডিস গুলো তো এখানে মেনশন করা ছিল না, আমি তো এটাই ইচ্ছা করে করছি, এরকম তো মেনশন করা ছিল না। আমি বাই ডিফল্ট লিস্টের এই ইন্ডিসেসটা যে 0, এটা হচ্ছে লেন ফাংশন দিয়ে ওকে পড়াইছি, মানে লেন এটা পড়ছে। তারপর এটার ইন্ডিসেস যে 1, লেন এটা পড়ছে। এটার ইন্ডিসেস যে এ ভ্যারিয়েবলের 2, লেন এটা পড়ছে। এটার ইন্ডিসেস যে 3, লেন এ দিয়ে এটা পড়ছে। এটার ইন্ডিসেস যে 4, লেন দিয়ে এটা পড়ছে। তারপর হচ্ছে আমি ফর লুপ দিয়ে রেঞ্জ ওয়াইজ প্রিন্ট করে ফেলছি আই। তাহলে এই জিনিসটা প্রিন্ট হচ্ছে 0 1 2 3 4। এটা কি সবাই বুঝছেন? হ্যাঁ। লেন ফাংশন গুলো হচ্ছে ইন্ডিসেস গুলো নিজে নিজে বের করে পড়ে নিজে নিজে প্রিন্ট দেয়। এখন আমি যখন এইখানে আমি এরকম আই দিয়ে এ অফ আই দিচ্ছি, ওই সময় জিনিসটা কি বুঝায় জানেন? ও হচ্ছে আই এর ভ্যালু যখন 0, ও তো ফর লুপে আইটারেট করতেছে 0 1 2 3 4। তো আই এর ভ্যালু 0, ও প্রথম এইখানে প্রিন্ট করবে A0। A0 মানে এই যে লিস্টটা, ওইটার 0 নাম্বার ইন্ডিসেসে যে লোকটা আছে, স্ট্রিংটা আছে, ও এটাকে প্রিন্ট করে। মেরি। আর ফর লুপে যখন আই এর ভ্যালু 1 আসে, তখন ও 1 নাম্বারে যে স্ট্রিংটা আছে ওইটাকে হ্যাঁ। প্রিন্ট করে। এটা হচ্ছে 2 নাম্বার একটা প্রিন্ট করে, মানে এটা যত লুপ হচ্ছে এটাও ততই লুপ হচ্ছে। এখানে ও 3 নাম্বারটা প্রিন্ট করে, এইখানেও 4 নাম্বারটা প্রিন্ট করে। বুঝে গেছে? এখন সবাই ক্লিয়ার এই কোডটাকে কি বোঝানো হয়েছে? এটা এত সময় ধরে বোঝানোর কারণ হচ্ছে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোড। এই লেন ফাংশন, ফর লুপ, এটা আপনার কোডে প্রায়ই আসবে। মানে কি ভ্যালু পেয়ার, দুইটাই আপনার হচ্ছে দরকার হবে। মানে কিও লাগবে, মানে ইন্ডেক্স গুলাও লাগবে, ভ্যালু গুলাও লাগবে, তখন যাতে আপনি ভালো মতো বুঝতে পারেন। বুঝে গেছে? কারো কোনো প্রশ্ন আছে? আপাতত প্রশ্ন নেই। ওকে, তাহলে আপনারা যেটা করবেন, এই যে ডকুমেন্টেশনের যে লিস্টগুলো দেওয়া হয়েছে, এগুলো নিজেরাই ট্রাই করবেন, হ্যাঁ? মানে এই কপি কোড করে করে ওই গুগল কোলাবে, তারপর এই যে ব্রেক স্টেটমেন্ট, মানে ফর লুপ হোয়াইল লুপের, তারপর কন্টিনিউ, এলস ক্লজ অন লুপস, মানে আমি হচ্ছে ইফ এলসও দেখাইছি। এখন ফর লুপেও ফর এলস এরকম, সরি, ফর লুপেও ইফ এলস ব্যবহার করা যায়। মানে এই জিনিসগুলো আপনারা একটু নিজেরা দেখবেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? তো সবগুলাই দেখবেন, কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করবেন। আর এটার ডেফ হচ্ছে ফাংশন, এগুলো হচ্ছে আমরা ফাংশন যখন দেখাবো তখন বুঝতে পারবেন। মানে আমি আপনাদেরকে করব কি, আপনাদেরকে বেসিক জিনিসটা ধরায় দেব। তারপর এই যে ক্লাস পয়েন্ট, ডেফ, এগুলা এখন দরকার নেই, ডেফিনেশন এগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছু বিষয়। এই ক্লাস টাস বা এই ম্যাচ স্টেটমেন্ট, পাস স্টেটমেন্টের আগ পর্যন্ত যা যা আছে সবগুলা হচ্ছে আপনারা দেখবেন, মানে আপনারা নিজেরা পড়বেন এগুলা। এটা হচ্ছে কন্ট্রোল ফ্লো টুলস, এই ইফ এলস, তারপরে এই যে আমি যে মাত্রই আপনাদেরকে ইফ এলস স্টেটমেন্ট দেখালাম, ওইটার একটা এক্সাম্পল এখানে দেয়া আছে। তো এইগুলা রান করে করে আপনি নিজে রান করে করে দেখবেন, তখন গিয়ে আপনার জিনিসগুলো ভালো শেখা হবে। মানে এইটাই এফেক্টিভ লার্নিং। মানে আপনি ডকুমেন্টেশন থেকে নিজে দেখে দেখে বুঝতে পারেন, বা নিজে দেখে দেখে কোডগুলা রান করেন আর বোঝার চেষ্টা করেন। তো এটা হচ্ছে আপনারা সবাই করবেন। তারপর এই যে এইখানে যেগুলো আছে, তারপর হচ্ছে এই লিঙ্কে যেগুলো আছে,
তো পাইথন ডকুমেন্টেশনে গিয়ে এই লিঙ্কগুলা কাইন্ডলি সবাই দেখবেন, ইফ এলস বা আজকে যেগুলা আমরা শিখছি, তারপর টেক্সট স্ট্রিং, মানে এইগুলা আপনি নিজে করলে, আমি তো আপনাকে করাই দিচ্ছি, আপনি নিজে যখন করবেন তখন আপনি জিনিসগুলো ফিল করতে পারবেন। আর টাইপ করে করে করবেন, মানে হচ্ছে কপি পেস্ট না বের হয়ে, ধরেন কপি পেস্ট করলেন, এরপর আপনি নিজে টাইপ করবেন। মানে এরকম খালি কপি পেস্ট মারতে থাকলে আপনার মাথায় বিষয়গুলো বসবে না, মানে কোন ফাংশন কি কাজ করে। স্যার, জি। ফার্স্ট ক্লাসটা আমি করতে পারিনি, তো রেকর্ডেড ক্লাস আমি কিভাবে পাবো? ও, এটা হচ্ছে টেকনিক্যাল গ্লিচের জন্য ফার্স্ট ক্লাস রেকর্ডিংটা হারিয়ে গেছে গতকাল। এটা হচ্ছে ওই রেকর্ডিং এ আমরা এই জিনিসগুলো মোরলেস দেখিয়েছি। ফার্স্ট ক্লাসে আমরা জেনারেল ইন্ট্রোডাকশন, তারপরে এই যে গুগল কোলাবে কিভাবে কোড সেল বা টেক্সট সেল রান করতে হয়, এই জাতীয় জিনিসগুলাই আমরা দেখিয়েছি আর কি। ধরেন আপনি টেক্সট সেল রান করলে জাস্ট হচ্ছে ডাবল ক্লিক করে এইখানে হচ্ছে এন্টার দিবেন টেক্সট, এরপর শিফট এন্টার দিবেন, তো আপনার টেক্সট সেল হয়ে গেল। এখন এটাকে যদি আপনি বোল্ড করতে চান, বোল্ডে চাপবেন, শিফট এন্টার দিবেন, এটা বোল্ড হয়ে গেল। তারপর এটার সাইজটা যদি আর একটু বড় করতে চান, এরকম ডাবল টি এটা দিবেন, এটা বড় হয়ে গেল। ফার্স্ট ক্লাসে জাস্ট এইগুলাই ডিসকাস করেছি। তারপর কোড সেলে তো হচ্ছে আমরা এই ধরনের যে কোনো কোড রান করতে পারি, মানে আর তেমন কিছু খুব বেশি ডিসকাস করা হয়নি। আর গিট হাব নামে একটা জায়গা আছে, তো এই কোডটা আজকে যেরকম মেসেজ বক্স, আপনারা একটা অ্যাকাউন্ট খুলবেন, মানে git.com এ আপনারা সাইন আপ একটা অ্যাকাউন্ট খুলবেন। এটা হচ্ছে প্রোগ্রামারদের গোল টাইপ আর কি, মানে আমরা আমাদের সব প্রোগ্রাম কোড, ডেটা, এক্সেল ডেটা সব এই টাইপের গিট হাবে আপলোড দিয়ে রেখে দিই, যাতে পরে কোনো চলে। এর বাইরে আর তেমন কিছু দেখানো হয়নি প্রথম মিশন। আচ্ছা, তো এরপর হচ্ছে ওয়াইল লুপ। এখন ফর লুপের মতো ওয়াইল লুপ নামে একটা বিষয় আছে পাইথনে, সব কোডিং ল্যাঙ্গুয়েজে আছে। তো আমি যদি 0 থেকে 4 এই নাম্বারগুলো প্রিন্ট করতে চাই, আমি ওয়াইল লুপের মাধ্যমেও কাজটা করতে পারি। তো ওয়াইল লুপের সিনট্যাক্সটা হচ্ছে এরকম, আই হচ্ছে আমার মেনশন করে দিতে হয় যে আমি কোথা থেকে শুরু করব, এটা 0 থেকে নাকি 1 থেকে। ধরেন আমি 1 থেকে শুরু করতে চাইলে আমার এইভাবে মেনশন করে দেওয়া লাগবে, তাহলে দেখেন 1 থেকে কিন্তু শুরু হলো। তো আমি যদি 2 থেকে শুরু করতে চাই, 2 মেনশন করে শিফট এন্টার দিলে 2 থেকে শুরু হচ্ছে। তো আয়ের ভ্যালু আমি 2 থেকে শুরু করলাম, আই লেস দেন 5, তার মানে 5-এর আগেই আয়ের ইটারেশন থেমে যাবে, মানে 2 3 4 পর্যন্ত গিয়ে স্টপ হয়ে যাবে। তারপর এটা হচ্ছে প্রিন্ট হবে, প্রিন্ট আই মানে এটা। এখন আই প্লাস ইকুয়াল 1 লেখা মানে কি, আমি এখানে বলে দিছি, মানে ফার্স্টে আয়ের ভ্যালু 2 ধরো, এরপর চেক করো টু ওয়াইল 2 <5, 2 কি 5-এর চেয়ে লেস নাকি। আচ্ছা লেস, তাহলে 2 প্রিন্ট করো, তো 2 প্রিন্ট করছে। তারপর ওই 2টা ধরছিল না আয়ের, 2 এর সাথে তুমি 1 অ্যাড করো, মানে এটা আমি পাইথনকে কমান্ড দিচ্ছি, মানে ওয়াইল লুপে এটা আরো কন্ট্রোল ভাবে করা যায় আর কি। পাইথনকে সুন্দরভাবে কমান্ড দিলাম, তুমি 2 চেক করছো 5-এর চেয়ে কম, 2 প্রিন্ট করছো, এখন 2 এর সাথে প্লাস ইকুয়াল 1, মানে 2 এর সাথে 1 অ্যাড করো। এইভাবে লিখতে হয় পাইথনে, প্লাস ইকুয়াল 1, 2 এর সাথে 1 অ্যাড করলে কি হয়, 3 আসে। তারপর ও চেক করবে 3 কি 5-এর চেয়ে ছোট নাকি, তো 3 5-এর চেয়ে ছোট, ও 3 প্রিন্ট করবে। তারপর 3 এর সাথে 1 অ্যাড করবে, তো 4 আসবে এর জায়গায়। তো 4 5-এর চেয়ে ছোট, ঠিক আছে, ও 4 ও প্রিন্ট করে দেবে। তারপর 4 এর সাথে 1 অ্যাড করলে কি হয়, 5। তারপরে এখানে 5 কি কখনো 5-এর চেয়ে ছোট হতে পারে, এটা কি সম্ভব? তাহলে দেখেন ও এখন আর কোনো কিছু প্রিন্ট করবে না, মানে লুপটাই এখানে থেমে যাবে। এটাই হচ্ছে ওয়াইল লুপের সিস্টেম, মানে আরো অর্গানাইজড। আমি একদম ডিটেক্ট করে দিতে পারি, ওকে বলে দিতে পারি মানে কত থেকে শুরু হবে। ধরেন আমি এখানে যদি 15 দিতাম, এখানে যদি 2 দিতাম,
এখন কি প্রিন্ট হয় দেখি। এখন কি খেয়াল করছেন আমি i এর ভ্যালু 2 থেকে শুরু করছি, 2 হচ্ছে 15 এর চেয়ে ছোট, তো 2 প্রিন্ট করছি। তারপর 2 এর সাথে কত করে ইনক্রিমেন্ট করছি বা অ্যাড করছি, 2 প্লাস 2 কিন্তু 4, 2 করে ইনক্রিমেন্ট দিছে। 4 কিন্তু 15 এর চেয়ে ছোট, তো 4 প্রিন্ট হয়ে গেছে। 4 এর সাথে কত অ্যাড করছি, 4 প্লাস 2 2 6, 6 হচ্ছে 15 এর চেয়ে ছোট, 6 প্রিন্ট করে ফেলছি। 6 এর সাথে 2 অ্যাড করলাম 8, 8 হচ্ছে 15 এর চেয়ে ছোট, তাহলে এই যে 8 প্রিন্ট হয়ে গেল। এরপরে এটার সাথে কত অ্যাড করছি, 2, তাহলে এই যে 10 প্রিন্ট হয়ে গেল। এরপর 10 এর সাথে 2 অ্যাড করে 12 প্রিন্ট হয়ে গেল। 12 এর সাথে 2 অ্যাড করে, মানে 12 লেস দ্যান 15 ছিল, তারপর 12 প্রিন্ট হয়েছে। তারপর 12 এর সাথে 2 অ্যাড করে 14 আসছে, 14 হচ্ছে 15 এর চেয়ে ছোট হয়েছে, 14 ও প্রিন্ট হয়ে গেল। তো 14 প্রিন্ট হওয়ার পর 14 প্লাস 2 মানে কি 16, 16 কি কখনো 15 এর চেয়ে লেস হতে পারে? পারে না, তাহলে 16 এই জন্য প্রিন্ট হয় নাই। বুঝা গেছে? এটা প্লাস ইকুয়াল 3 দিলে কি হতো, এখন দেখছেন 5 করে ইনক্রিমেন্ট হচ্ছে। সবাই বুঝছেন বিষয়টা while লুপের? জি। জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং আর খুব সহজ, মানে এগুলো যে খুব কঠিন বিষয়টা এরকম না। আর মজার ব্যাপার হচ্ছে আপনি পাইথন প্রোগ্রামিং আজকের ক্লাসের যে টপিক গুলো দেখানো হচ্ছে এগুলো যদি ভালো মতো বুঝেন, আর এরপর ফাংশন, লুপ উইথ লিস্ট, ডিরেক্টরিজ, তারপর বেসিক ম্যাথ অপারেশন, এইগুলা মোটামুটি বুঝলে ঘুরে ফিরে এগুলাই হচ্ছে আপনি 40% টাইমে পাবেন। একটু বড় বড় কমপ্লেক্স কোডে ঘুরে ফিরে এগুলাই আসবে 30% টাইমে, মানে বেসিক ফাংশন এটা। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও আসবে, ওইটা আমরা পরে দেখবো। আগে হচ্ছে সিম্পল জিনিসগুলো দেখি। আচ্ছা, এটা তো সবাই বুঝতে পারছেন তাই না, while loop। এরপর আছে কি লিস্ট। লিস্ট নিয়ে অলরেডি আপনাদেরকে বলা হয়েছে। এই যে আমরা এ অফ জিরো যে পাইছি, ফ্রুটস এর জিরো কি প্রিন্ট হবে বলেন তো? অ্যাপল প্রিন্ট হবে, ফার্স্ট ফ্রুট। তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যাপেন্ড ফাংশন, ফ্রুটস এর সাথে ফ্রুট যে লিস্টটা, এটার সাথে যদি অ্যাপেন্ড অরেঞ্জ করি তাহলে এইখানে কমা দিয়ে অরেঞ্জ প্রিন্ট হবে। এই যে অরিজিনাল ফ্রুট ছিল অ্যাপল, ব্যানানা, চেরি, তো আমি যেহেতু আপডেট করছি লিস্টটাকে, অরেঞ্জ অ্যাড করছি। অ্যাপেন্ড মানে হচ্ছে যোগ করা, তো অরেঞ্জ হচ্ছে আমি লিস্টে যোগ করছি, এই যে এই জন্য লিস্টে অরেঞ্জ আসছে। এরপর হচ্ছে ফাংশন। ফাংশন জিনিসটা খুবই ইজিয়ার। ধরেন আমার হচ্ছে এই যে গ্রিড যে আহ, এই ফাংশনকে সবসময় আমরা কল করি ডেফ দিয়ে। ডেফ মানে ডিফাইন বা ডেফিনেশন। তো ডেফিনেশন অফ গ্রিড ফাংশনটা কি, এইখানে হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল নেব হুইচ ইজ নেম। তারপর এই যে গ্রিড ফাংশনে আমি যখন যেটা টাইপ করব, এলস টাইপ করলে এলএস আসবে, আর টাইপ করলে দেখ এখন হচ্ছে আরিফ আসবে। তারপরে এখানে যদি কায়সার টাইপ করি তাহলে হ্যালো কায়সার আসবে। মানে গ্রিড যে ফাংশনটা, ফাংশনের ভিতরে আমি একটা ভ্যারিয়েবল কল করে ফেলছি যেটা হচ্ছে নেম। আমি এখন এই গ্রিডের ভিতর যে নেম ফাংশনটা, এই যে গ্রিডের ভিতর যে নেম, মানে এটা যেটা, এটাই হচ্ছে নেম। আমি নেমে যাই লিখবো, ও হচ্ছে আপডেট করে করে এখানে তাই লিখবে। মানে আমার কাজটা বারবার করা লাগলো না। মানে আমার অনেকগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে, ধরেন কায়সারের জন্য একটা, আরিফের জন্য একটা, মাসুমের জন্য একটা, ঝর্ণার জন্য একটা, এরকম অনেকগুলো ফাংশন ভ্যারিয়েবল কল করে জিনিসটা রিপিট করা লাগলো না। আমি জাস্ট এটা রিয়েল টাইম ইনপুট দেব, মানে আমি এখানে ইনপুট যা দিব ওইটাই এখানে প্রিন্ট করবে। তো এটা হচ্ছে ফাংশন কল। মানে আমি গ্রিড ফাংশনটাকে ফার্স্টে ডিফাইন করছি এখানে, ডিফাইন করে তারপর ফাংশনটা বারবার কল করতেছি। কল করে এই ফাংশনের ভিতর যে ভেরিয়েবল বা প্যারামিটার ছিল
ওইটাকে চেঞ্জ করতেছে ইচ্ছা মতো, কখনো আরিফ, কখনো ধরেন মাসুম, কখনো নাজমুল, এরকম বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করতেছে। তার মানে আমার এই ফাংশনটা যখন আমি কল করব, এটা হচ্ছে এটাকে কল করে দিবে বা এটাকে ডাক দিবে। ডাক দিয়ে এইখানে বলবে যে তুমি প্যারামিটারে কি দিতে চাও, নেম প্যারামিটারে। আমার যখন যা ইচ্ছা তখন এই ফাংশনটাকে ডাক দিয়ে এর মাঝে প্যারামিটার দিব, সে সেই হিসেবেই আপডেট করতে থাকবে। তো এই বিষয়টা হচ্ছে ফাংশনে, পাইথনে। সবাই কি বুঝতে পারছেন? এই বিষয়টাও হুম। বেশ ইম্পর্টেন্ট, পাইথন ফাংশন। তো আপনারা যখন টিউটোরিয়ালে যাবেন, এখানে হচ্ছে ফাংশন যে ইয়েটা আছে ওইটা একটু দেখবেন, পাইথন ফাংশন। আচ্ছা, ইনস্ট্যান্ট অবজেক্ট এগুলো দরকার নেই। ও এটা ডিরেক্টরিজ ফাংশনস, বিভিন্ন মডিউল, ডাটা স্ট্রাকচার। আচ্ছা, এইভাবে না খুঁজে সবচেয়ে এফিশিয়েন্ট হচ্ছে আপনি টাইপ করেন পাইথন ফাংশন ডকুমেন্টেশন, এটা ক্লিক করেন। ক্লিক করে সাথে সাথে হচ্ছে আপনার ওই ডকুমেন্টেশনটা দেখাবে, বিল্ট ইন ফাংশনস। তো এইখানে হচ্ছে যত বিল্ট ইন ফাংশন আছে সব দেখতে পারবেন। আর আপনি ম্যানুয়াল যে ফাংশন গুলো লেখেন ওইগুলো হচ্ছে এইখানে এক্সাম্পল দেয়া আছে। তো আপনি পাইথন ফাংশন আপনি ফর লুপ, ইফ এলস সবকিছু ব্যবহার করতে পারেন। ওইটার এক্সাম্পল এইখানে দেয়া আছে। তো এইগুলো হচ্ছে আপনারা নিজে নিজে টাইপ করবেন, টাইপ করে নিজে নিজে দেখবেন, তাহলে আরো বিষয়গুলো খেয়াল হবে। ক্লাসটা সেইগুলো এখন দেখা দরকার নেই, ক্লাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বিষয়, এটা আমি যখন ডিসকাস করবো এরপরে দিব। তারপর লুপস উইথ লিস্ট, মানে লিস্টে ফর লুপ ইউজ করা যায়, তো এটা আমরা অলরেডি কিছুটা দেখছি। তারপর ডিকশনারিজ হচ্ছে আমরা চাইলে হচ্ছে কোন একটা স্টুডেন্ট যে ভ্যারিয়েবল, ওইটাতে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, লিস্টে তো আমরা শুধু ভ্যালু দিতে পারতাম, এই যে লিস্টে শুধু একটা সিঙ্গেল ভ্যালু। আমার যদি এই ভ্যারিয়েবলে কি ভ্যালু দুইটা পেয়ারই লাগে, এই নেমটা হচ্ছে কি কোলনের আগে, নেমের পরে নেম হচ্ছে জন, এটা হচ্ছে ভ্যালু, এই এজটা হচ্ছে ইন্ডেক্স বা কি, 20 হচ্ছে ভ্যালু, গ্রেডটা হচ্ছে ইন্ডেক্স, এ হচ্ছে ভ্যালু। তো কি ভ্যালু পেয়ার লাগলে আমরা হচ্ছে এইভাবে হচ্ছে ডিকশনারি কল করি। তো এই জিনিসটাকে আমরা বলি ডিকশনারি। ধরেন আমি যদি প্রিন্ট স্টুডেন্ট, তারপর কোলন দিয়ে আমি যদি এখানে স্টুডেন্ট প্রিন্ট করি, তাহলে কি আসে দেখেন, স্টুডেন্টের ভ্যারিয়েবলটাতে কি ভ্যালু পেয়ার সব আসতেছে। মানে স্টুডেন্টের নেম হচ্ছে জন, স্টুডেন্টের এজ হচ্ছে 20, স্টুডেন্ট গ্রেড পাইছে এ। তো এখন আমি যদি স্টুডেন্টের শুধু নেম জানতে চাই, তাহলে এই নেম কিটাকে কল করব, মানে স্টুডেন্ট যেই ডিরেক্টরিজ আছে ওই ডিরেক্টরিতে নেম কিটা কল করব, সাথে সাথে ওর নেম প্রিন্ট হচ্ছে। দেখছেন? আমি যদি কি হিসেবে এইচ কল করি, কন্ট্রোল সি দিয়ে এখানে এইচ দিই, তাহলে কি প্রিন্ট হবে কেউ কি বলতে পারবেন? এটা প্রিন্ট হবে না 20। এইচ এর জায়গায় দিলে? এই যে স্টুডেন্ট নেম 20 আসছে, আচ্ছা আমি এখানে এইচ দিয়ে দিই, এইচ 20। তারপর আমি কিতে যদি গ্রেড দিই এই স্টুডেন্ট ডিকশনারিতে, তাহলে কি প্রিন্ট হবে? এ। এটা হচ্ছে আপনারা নিজেরা করবেন। আর লাস্ট হচ্ছে আজকের বেসিক ম্যাথ অপারেটরস, মানে আমরা যেরকম যোগ বিয়োগ গুণ ভাগ করি ওইগুলো হচ্ছে পাইথনেও আছে। ধরেন এ একটা ভ্যারিয়েবল যদি 10 নিই, বি আর একটা 3 নিই, তাহলে যোগ হচ্ছে 10 প্লাস 3 13, বিয়োগ হচ্ছে 10 মাইনাস 3 7, গুণ হচ্ছে 10 ইন্টু 3 30, তারপর ভাগ হচ্ছে 10 ডিভাইডেড বাই 3 3.33,
তারপর মডুলাস হচ্ছে আহ, ভাগশেষ। আমরা এর আগে ফ্লোরে দেখছি আমরা শুধু ভাগফল প্রিন্ট করি, এখন 10 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 10, ভাগশেষ কত হবে? 1 না? 3 তিরিকা 9, 10 কে 3 দিয়ে ভাগ করলে জি ভাগশেষ 1 থাকবে না? তো মডুলাস ফাংশন দিয়ে ওই ভাগশেষ প্রিন্ট করি। আর এক্সপোনেন্ট হচ্ছে আমি যদি 10 টু দি পাওয়ার 3 চাই, তাহলে এটাকে ডাবল স্টার দিয়ে প্রিন্ট করি। 10 টু দি পাওয়ার 3 হচ্ছে 10 কিউব, মানে 10 ইন্টু 10 ইন্টু 10, মানে 1000। তো এইগুলাই বেসিক অপারেটর আর কি। তো আজকের আমাদের মোটামুটি যে টপিক গুলা সব দেখানো হলো। এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা হচ্ছে এই পাইথন টিউটোরিয়ালের ডকুমেন্টেশন থেকে এই ইফ এলস, মোর কন্ট্রোল ফ্লো, টুলস, ফর লুপ বা বেসিক্স অফ পাইথন, নাম্বার, টেক্সট, এই জিনিসগুলো সব নিজেরা নিজেরা দেখবেন। নিজেরা নিজেরা এই কাজগুলো করলে অনেক ভালো শিখতে পারবেন সব বিষয়ে। মানে নেক্সট আমাদের ক্লাস হবে স্যাটারডে, তো স্যাটারডে এর আগে এই সবগুলা করবেন, আর করে কোনটায় প্রবলেম হয় এটা আমাদেরকে বলবেন। এটা হচ্ছে আপনাদের আজকের হোমওয়ার্ক, ঠিক আছে? এই সব জিনিসগুলা দেখবেন, ফর স্টেটমেন্ট, রেঞ্জ, ল্যান ফাংশন, লিস্ট, ডিকশনারিজ, এই সবগুলা কাইন্ডলি একটু দেখতে হবে। তারপর পাইথনের বিল্ট ইন ফাংশন যেগুলো আছে এইগুলো নিয়ে একটু দেখবেন। এই যে বিল্ট ইন ফাংশন গুলো হচ্ছে এইগুলো, ক্লিক করলেই দেখা যাবে। আর জেনারেল আমরা হচ্ছে ম্যানুয়াল যে ফাংশন দিই এগুলো হচ্ছে আমি মাত্রই কোডে দেখেছি, এগুলো হচ্ছে এটা। কারো কি কোনো প্রশ্ন আছে আজকের ফুল সেশন নিয়ে? আপনারা কি বুঝতে পেরেছেন সেশনটা, নাকি অনেক কঠিন লেগেছে? যাদের হচ্ছে প্রোগ্রামিং নিয়ে কোনো আইডিয়া ছিল না তারা কি ধরতে পেরেছেন কিছুটা? মোটামুটি। তো চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ, কিছু ধরার একটু চেষ্টা মাথার উপর করতেছি দিয়ে একটু। যাচ্ছে। আর তো জি, প্রোগ্রামিং করা হয় না, এর জন্য আর কি জিনিসগুলো ইয়া লাগতেছে, কিন্তু বোঝা যাচ্ছে আর কি। আল্লাহ ভরসা। আচ্ছা। আচ্ছা, ওকে। আর ইনশাল্লাহ হচ্ছে রেকর্ডিংটাও শেয়ার করে দেব।